সো স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি ম্যাম। ওকে, তো আমরা আগের দিন যেটা দেখেছিলাম সেটা হচ্ছে ERD2 রিলেশনাল স্কিমা কনভার্সন। সো ওখানে আমরা কয়েকটা এক্সাম্পল দেখেছিলাম, লাইক ডক্টর পেশেন্টের, তারপরে হলো একটা ম্যাচ অ্যান্ড আচ্ছা, যারা লেট রেজিস্ট্রেশন করেছিলেন সবাই ইনভিটেশন পেয়েছেন না? এমন কেউ আছেন যে মিস করেছেন, ইনভিটেশন এখনো পান নাই? মানে মেইন ক্লাসগুলার, এগুলো তো মেকআপ, এটা তো মেকআপ, স্টিল মেইন ক্লাসগুলার যদি কেউ পেয়ে না থাকেন তাহলে কিন্তু আমাকে বলেন, বাই চান্স যদি ইনভিটেশন না পেয়ে থাকেন। ওকে, সো উই স সাম এক্সাম্পলস, লাইক এটা একটা এক্সাম্পল দেখেছিলাম ডক্টর পেশেন্টের, যেটা দিয়ে আমরা একটা রিলেশনাল স্কিমা বানিয়েছিলাম। তারপরে হলো উই অলসো স আই থিঙ্ক অ্যানাদার এক্সাম্পল, একটা ইজি ওয়ান, ম্যাচ অ্যান্ড প্লেয়ারের। তো এরকম আর কি আপনারা নিজেরা প্র্যাকটিস করেন এক্সাম এগুলো। এটা এই আপনারা যদি ইআরডিটা পারেন, বেসিক্যালি ইআরডি ওয়াজ দ্য হার্ড পার্ট, ইআরডি থেকে রিলেশনাল স্কিমা কনভার্সন ইজ দ্য ইজি পার্ট। আচ্ছা, আমরা আজকে আরেকটা এক্সাম্পল দেখি, এরপরে আমরা MySQL এ চলে যাব। সো এই এক্সাম্পলটা দেখি আমরা 7 নাম্বার। Consider a university database for the scheduling of classrooms for final exams. This database could be modeled as the single entity set exam. তার মানে হলো এক্সাম একটা এন্টিটি সেট আছে, with attributes course name, section number, room number and time. আচ্ছা, so আচ্ছা পুরো কোয়েশ্চেনটা একবার পড়ে নিই। Consider a university database for the scheduling of classrooms for final exams. This database could be modeled as the single entity set exam with attributes course name, section number, room number and time. Alternatively, one or more additional entity sets could be defined along with relationship sets to replace some of the attributes of the exam entity set. মানে এখানে প্রথম কথাটা বলা হয়েছে আমি জাস্ট এক্সামের মধ্যে সবাইকে নিয়ে নিতে পারি, অথবা আমি মাল্টিপল এন্টিটিস নিয়ে আসতে পারি। সো মাল্টিপল এন্টিটি গুলো কি কি হবে সেগুলো এবিসি দিয়ে দেখানো আছে, আসলে আমাদের এবিসিটাই করতে হবে। এতে লেখা আছে কোর্স with attributes name, department and C number, মানে কোর্স নাম্বার। সো কোর্স এন্টিটি থাকবে যেটার অ্যাট্রিবিউট হলো নেম, ডিপার্টমেন্ট and কোর্স নাম্বার। Section with attributes S number and enrollment and dependent as a weak entity set on course. So section is actually a weak entity that will have S number and enrollment and this will depend on course. So এখানে একটা identifying relationship থাকবে। Room with attributes room number, capacity and building. So this is the room entity and its attributes are room number, capacity and building. So this is the entire diagram. What does it essentially look like and the interpretation? So section and course এর মধ্যে একটা রিলেশনশিপ আছে আইডেন্টিফাইং, যেটা হলো section is the section of course or something, এখানে যেটা নাম দিবেন doesn't matter, but this has to be an identifying relationship. আচ্ছা, so this has to be an identifying relationship. Our section is a weak entity, so definitely its primary key has to be from the course itself, right? So course এর course number এর সাথে section এর discriminator মিলে হচ্ছে section এর primary key হবে। So S number and C number মিলে হচ্ছে section এর primary key, যেখানে S numberটা হলো partial key attribute or discriminator. Then exam আর section এর মধ্যে রিলেশনশিপটা কি, এক্সাম ইজ ফর আ পার্টিকুলার সেকশন, মানে একটা সেকশনের জন্য একটা এক্সাম হচ্ছে যেটা একটা রুমে হচ্ছে। সো এক্সাম একটা রুমে হচ্ছে, সো এক্সামের সাথে রুমের কানেকশন হলো একটা 1-to many রিলেশনশিপ। আচ্ছা, সেকশনের কোর্সের রিলেশনশিপটাও একটা 1-to many রিলেশনশিপ, বিকজ একটা কোর্স এর আন্ডারে হচ্ছে গিয়ে মাল্টিপল সেকশনস থাকতে পারে, বাট একটা সেকশনের জন্য একটাই কোর্স। সেম গোজ ফর এক্সাম এন্ড সেকশন, একটা সেকশনের জন্য মাল্টিপল এক্সাম হতে পারে, বাট একটা এক্সাম আসলে একটা সেকশনের জন্যই হয়। এন্ড এক্সাম আর রুমেরও 1-to many, একটা রুমে আসলে অনেক এক্সাম হতে পারে, বাট একটা এক্সাম একটা রুমেই হবে। সো এখানে হচ্ছে এক্সাম ইজ ইন, মানে দ্য এক্সাম ইজ হ্যাপেনিং ইন আ রুম। তো এই কোয়েশ্চেনটা একটু ভেগ হয়ে গেল, আপনাদের এক্সামে কখনো এত ভেগ কোয়েশ্চেন থাকবে না, আরো ইনফরমেশন দেয়া থাকবে। তো আপনার এখান থেকে ইআরডি কনভার্সনটা দেখবেন না, আমরা ইআরডি থেকে রিলেশনাল স্কিমা কনভার্সনটা দেখবো, বিকজ এখান থেকে ইআরডি করতে গেলে একটু ডিফিকাল্ট হয়ে যাবে। আপনাদের এত ডিফিকাল্ট কোয়েশ্চেন সেটও থাকবে না এক্সামে, কারণ এখান থেকে আসলে রিলেশনশিপ গুলো এত ইজিলি ইন্টারপ্রেট করা যাচ্ছে না। ওকে, সো আমরা আসলে দেখবো আমাদের মেইন টার্গেট হচ্ছে রিলেশনাল স্কিমা দেখা। এটার আগে লেটস আন্ডারস্ট্যান্ড which are going to be the primary keys. সো কোর্সের প্রাইমারি কি হবে C নাম্বার, সেকশনের প্রাইমারি কি হবে S নাম্বার এন্ড C নাম্বার,
রুমের প্রাইমারি কি হবে আর নাম্বার এন্ড এক্সামের প্রাইমারি কি হবে এক্সাম আইডি। যেহেতু এখানে সব ওয়ান টু মেনি রিলেশনশিপ দেয়া, তার মানে আসলে মেনির সাইডে ওয়ান সাইডের প্রাইমারি কিটাকে নিয়ে আসতে হবে অ্যাজ আ ফরেন কি। There is no many to many relationship, so we don't have to keep any extra table. And there is also no multi-valued attribute, right? So we don't have to keep any other extra table. এখানে 1 2 3 4 চারটা টেবিলই হবে। সো আমরা এইটা এখন এঁকে ফেলি। জ্যাম্বোটা দেখা গেলে বলবেন। ওকে, সো দেখা যাচ্ছে জ্যাম্বোটা। Yes, ma'am. ফাইন। তো আমরা এখন আঁকবো হলো নাম্বার 7 এর জন্য বেসিক্যালি the last example. So we will have a course table and course table এর প্রাইমারি কি হলো কোর্স নাম্বার। এর বাদেও কি কি আছে, নেম এন্ড ডিপার্টমেন্ট। Fine. Now course is connected to section and section is the weak entity. So section এখানে লিখে দেই। Section's primary key will be S number and C number together. Section number and course number together because section is a weak entity and it is dependent on course. So both of these will be the primary keys where the C number is actually a foreign key. আচ্ছা, আমি এখানে জায়গা নাই দেখে এফ কেটা বাইরে লিখলাম, আপনাদের কিন্তু টেবিলের ভিতরে এইভাবে দিয়ে এফ কে লিখতে হবে। আচ্ছা, the reference will be from C number of section to C number of the course. And what other attribute was there? I think enrollment. Section enrollment, right? Then we have an exam table, exam ID and time. Exam table with exam ID and time. আচ্ছা, এক্সাম আর সেকশনের মধ্যে রিলেশনশিপটা কি? ওয়ান টু মেনি রিলেশনশিপ, যেখানে এক্সাম হচ্ছে মেনি সাইড। হ্যাঁ, সো ডেফিনেটলি আমাদের ইয়ের প্রাইমারি কিটা নিয়ে আসতে হবে, সেকশনের প্রাইমারি কিটা নিয়ে আসতে হবে। আচ্ছা, কেউ কি আমাকে বলতে পারবেন যে এখানে সেকশন থেকে এক্স্যাক্টলি কি কি আসবে? এক্সাম টেবলের মধ্যে I have to keep the primary key of section, right? Because there is a one-to-many relationship between exam and section. So exactly আমি কি নিয়ে আসবো সেকশন থেকে এখানে? কেউ পারবেন বলতে? কোর্স নাম্বার ম্যাম। খালি এস নাম্বার আনলে কি হবে? S number আর C number. এস নাম্বার সি নাম্বার দুইটাই লাগবে বিকজ অ্যাকচুয়ালি দুইটা মিলে তো সেকশনের প্রাইমারি কি, তাই না? জাস্ট এস নাম্বারটা তো সেকশনের পার্শিয়াল কি অ্যাট্রিবিউট। সো এটা চিন্তা করবেন না যে উইক এন্টিটি থেকে যখন আমি ফরেন কি নিয়ে আসবো তখন আমি জাস্ট পার্শিয়াল কি অ্যাট্রিবিউটটা নিয়ে আসলে হবে। ইট ডাজন্ট ওয়ার্ক লাইক দ্যাট, ইউ হ্যাভ টু ব্রিং বোথ দ্য কিজ। সো দুইজন মিলে আসলে ফরেন কি, অ্যান্ড এই ফরেন কিটা কিন্তু আসলে এখান থেকে আসছে। সো এটা আমাকে টেনে এখান থেকে এখানে নিতে হবে না, এখানে ডিরেক্টলি নিলেই হবে। সো এস নাম্বার অ্যান্ড সি নাম্বার। আচ্ছা, নেক্সট উই হ্যাভ
the room. Room entity, its primary key is R number. The other attributes are capacity and building. So the relationship between exam and room is also one-to-many, with exam being on the many side. So room number's primary key will be in exam as well. So our number will be in exam. আচ্ছা, আমি এগুলো আন্ডারলাইন কেন করলাম? আপনারা বলবেন না যেগুলো ভুল হয়েছে? এগুলো তো প্রাইমারি কি হবে না, সেটা তো আন্ডারলাইন হবে না। কি ইরেজার অপশন? এটা আন্ডারলাইন হবে না বিকজ এটা তো আসলে এক্সামের প্রাইমারি কি না। I made a mistake. এই দুজন হচ্ছে জাস্ট ফরেন কি। Same goes for room number. Room number is not a primary key, it's a foreign key. And this comes from the room number of room. Okay, so এটা হচ্ছে আপনাদের diagram for the question number 7. So এভাবে হচ্ছে কি আপনারা দেখেন যে এখানে আই ডোন্ট থিঙ্ক আর কনফিউশন থাকবে। এখানে জাস্ট নতুন একটা কেস ছিল দেখে এটা দেখাই দিলাম যে যদি উইক এন্টিটি থেকে আমি কখনো প্রাইমারি কি নিয়ে আসি অ্যাজ আ ফরেন কি। আর আদার দ্যান দ্যাট আই থিঙ্ক উই কভার্ড অল কাইন্ডস অফ কর্নার কেসেস ফর ERD টু রিলেশনাল স্কিমা কনভার্সন। কার কোয়েশ্চেন থাকলে আমাকে করেন, তা না হলে আমরা MySQL এ চলে যাব। ওকে, রাইট। সো বিফোর উই গো টু MySQL, আমি আমার মনে হয় আপনাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। একটু দেরি করে জয়েন করছিল সবাই দেখে লেটে নিলাম। Okay, please respond to your roll call. 151218, 161028. Tasnim Kabir, absent. 162003. Shaham Haldar, absent. 163001. Maruf Jahar Bhuiya. Ahmed Amar. Present, ma'am. Farhanaz. 171234. Fahim Shariar. 171236. Ishraq Mehruz. 171277. Absent. 171317. Anamul Bari. Present, ma'am. 173033. Arifur Rahman Shaun. Tawfiq Mahmood. 181031. 181056. 181056 absent. 181238. Minhajul Arifin Fahim. Sodia Hawk. Yes, ma'am. 181266. Present, ma'am. 182009. Present, ma'am. 182089. Sanjida Hossain. Absent.
182143, Present, ma'am. 183022, Sharita Kabir Shah, absent. 183032, Wasiul Haq Alvi, Present, ma'am. 183036, Minhajul Islam Siam, Present, ma'am. 183062, Present, ma'am. 94, Iftida Isaba. Yes, miss. আপনি কি 3 দিন অ্যাবসেন্ট ছিলেন? 2 দিন ছিল। আচ্ছা, যেদিন অ্যাবসেন্ট ছিলেন না, আচ্ছা আপনি কি বুঝবেন? আপনি তাহলে আমাকে বলেন যে আপনি কোন কোন দিন অ্যাবসেন্ট ছিলেন, একটু দেখে ক্যালেন্ডার দেখে আমাকে একটু জানান মেইল করে, তাহলে যেদিন অ্যাবসেন্ট ছিলেন না ওই দিন প্রেজেন্ট দিয়ে দিব। আচ্ছা, 183100, শারমিলা তাবাসসুম, অ্যাবসেন্ট। 191002, জুয়ারিয়া, 91003, নিগার সুলতানা ঋতু। আজকে অনেকে অ্যাবসেন্ট। 91007, Present, ma'am. 91009, অর্ণব কুমার সাহা, অ্যাবসেন্ট। আফানুর হাসান, Present, ma'am. 24, নুহাশিম রোজ, Yes, ma'am. 28, রাকিবুল ইসলাম, Present, ma'am. 29, সুমাইয়া আক্তার, Yes, ma'am. 42, Present, ma'am. Yes, ma'am. 89, 115, রাকিব হাসান। রাকিব ma'am. হাসান প্রেজেন্ট। Yes, ma'am. Rakib Hasan. নুসরাত জাহান বৃষ্টি, 144, 191144। Ma'am, task কবে রশি? আচ্ছা, আমি একবার শেষ করি তারপরে। 191195, জাহিদুদ্দিন সামি, জোবার রহমান, Yes, ma'am. মাহমুদুল হাসান, Yes, ma'am. 191222, রিয়া বণিক, Yes, ma'am. 254, Yes, ma'am. Yes, ma'am. Ma'am, Ria. 191255, আবির চৌধুরী, Yes, ma'am. 192038, তানভীর আলম, অ্যাবসেন্ট। আবির হাসান হৃদয়, 43, 2043, অ্যাবসেন্ট। 2048, আফতাব আলী স্নিগ্ধ, মোস্তফা রাফেদ, Present, গোলাম ma'am. রিজভী রাফি, 192105, অ্যাবসেন্ট। 192107, Present, ma'am. ম্যাডাম সে প্রেজেন্ট আছে আর নেট সমস্যা হতেছে গোলাম রিজভী রাফি 105, জি জি ম্যাম মিটিং এ আছেন? হ্যাঁ আছেন। Right. এরকম হলে আমাকে একটু বলেন, আমি তো অ্যাটেন্ডি লিস্ট দেখে নিই না। আচ্ছা, তারপরে আনামুল হাসান, 192110, প্রিয়াঙ্কা আক্তার, Present, ma'am. আরাফাত দায়ান, ইয়াসিন আরাফাত, 193061, অ্যাবসেন্ট। মায়েশা মালিহা মৌমিতা, Present, ma'am. আচ্ছা চ্যাটে দিয়েছে। হ্যাঁ মারুফ জাহান ভুইয়ান Ma'am, এটা মনে হয় একদম শুরু। আমি প্রথম থেকে যাচ্ছি আবার। তাসলিম কাবির প্রেজেন্ট, তারপরে হলো মারুফ জাহান প্রেজেন্ট, তারপরে কে? Anyone else who missed their attendance? অনেকে অ্যাবসেন্ট আজকে। এটাই হয়
অ্যাটেন্ডেন্স মিস ওই দিন নেয় না যেদিন সবাই আসে, যেদিন কেউ আসে না ওই দিন নেয়, এন্ড দেন সমস্যা হয়ে যায়। আমি নিজেই প্রবলেমটা ফেস করতাম অ্যাজ এ স্টুডেন্ট। সো কাইন্ড অফ আনফর্চুনেট, বাট সমস্যা নেই, আপনার তো অনেক ফ্রি অ্যাটেন্ডেন্স পান। তো দেখেন এখানে যারা যারা অ্যাবসেন্ট, এর মধ্যে কেউ প্রেজেন্ট নাকি? মিটিং এ আছেন এমন কাউকে আমি দিয়েছি অ্যাবসেন্ট, আমি আরেকবার বল দিচ্ছি। শায়হাম হালদার, ফারহানাজ, ফাহিম শাহরিয়ার, ইশরাক মেহরুজ, আরিফুর রহমান শাওন, তৌফিক মাহমুদ, দেবঞ্জন বিশ্বাস, পার্থ, মিনহাজুল আরিফিন ফাহিম, সঞ্জিদা হোসেন, শারিতা কবির, শারমিলা তাবাসসুম, নিগার সুলতানা, অর্ণব কুমার, নুসরাত জাহান, জাহিদুদ্দিন, তানভীর আলম, আবির হাসান, আফতাব আলী স্নিগ্ধ, আনামুল হাসান, আরাফাত দায়ান আর ইয়াসিন আরাফাতি, অনেকজন অ্যাবসেন্ট আজকে। সো ওনাদের মধ্যে যদি কেউ মিটিং এ থেকে থাকেন আই মিসড, দেন প্লিজ ইনফর্ম। ম্যাম নিগার সিনহা মিটিং এ আছে। ওকে। অনেকে সামটাইমস মাইক্রোফোন প্রবলেম হয়, আবার সামটাইমস এটাও হয় যে মিটিং জয়েন করে চলে যাই। এটা আসলে মানে খুবই কমন একটা সিচুয়েশন ইন অনলাইন ক্লাসেস, কিছু করারও নাই আসলে। Anyone else that I missed? Doesn't look like it. Okay, let me know if I missed anyone. ম্যাম নিগার। নিগার আমি প্রেজেন্ট দিয়েছি। ওকে ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। মাইক্রোফোনে প্রবলেম করতেছিল। হ্যাঁ সমস্যা নেই, কথা দিয়ে বলি নাই যে অনলাইন ক্লাসেস এ মানুষ চলে যায়। ম্যাম আমি আছি ম্যাম। আনামুল হাসান, ম্যাম আমিও প্রেজেন্ট। আমিটা কে বললো? ম্যাম শারমিলা তাবাসসুম। আচ্ছা এক মিনিট, আমি আপনাদেরটা আপডেট করে দিই। রাইট, সো আমরা এখন যেটা স্টার্ট করব সেটা হচ্ছে MySQL, which is actually a language. So we have learned multiple programming languages before, right? We have learned structured programming language and object-oriented programming language. So now we will learn MySQL. So this is basically completely the language of dealing with databases. সো কোনো ল্যাঙ্গুয়েজ শেখার আগে আমরা আসলে কি করি, আমরা সেই ল্যাঙ্গুয়েজের ডিফারেন্ট মানে কি বলবো, আমরা একটা ভাষা শিখতে গেলে সেটার অ্যালফাবেটস গুলা শিখি, তাই না? সো বিফোর উই লার্ন হাউ টু প্লেস কমান্ডস ইন MySQL, we have to learn the data types, the different kinds of data types of MySQL first. দেন এরপরে হচ্ছে আমরা কমান্ড গুলার ইমপ্লিমেন্টেশনে যাব। সো যখন আমরা MySQL এর ডেটা টাইপস এর এক্সাম্পল দেখব, we might see some examples of commands. এগুলো আপনারা এখনো ফুললি নাও বুঝতে পারেন, নো প্রবলেম, কোনো সমস্যা নাই। আমরা হচ্ছে সেটা পরে পরে বুঝতে পারবো, এখন এক্সাম্পলে হয়তো বুঝতে পারবো না, পরে হয়তো বুঝতে পারবো। আচ্ছা সবাই সবার ক্যামেরা এখন অফ রাখতে পারেন। ওকে, সো লেটস নাও গো টু MySQL. So first we have to learn about different kinds of data types and operators before we start this language. But language এর একটা basic introduction আমি দিয়ে দিই। So MySQL দিয়ে যেটা করা হয়, আমরা তো একটা ডেটাবেস দেখেছিলাম যে আমরা কিভাবে ডেটাবেসের মধ্যে আসলে কি কি থাকে। So একটা রিলেশনাল স্কিমার মধ্যে we saw that there are tables and the tables have some attributes and the tables are connected with the help of foreign keys, right? So this is exactly what we're going to do. We will form tables and tables এর মধ্যে কিছু attributes set করব। So সেই attribute তো কিছু ডেটা টাইপ থাকবে, তো সেই ডেটা টাইপ নিয়ে এখন আগে পড়বো। তারপরে হচ্ছে তাদের মধ্যে কানেকশন দিতে হয় ফরেন কি দিয়ে। সো পরে সেটার পরে কি হয়ে যায়, অনেকগুলো টেবিল থাকে, টেবিলের মধ্যে কিছু প্রাইমারি কি এন্ড ফরেন কি থাকে, কিছু কনস্ট্রেইনটস থাকে, কনস্ট্রেইনটস গুলো এখন আমরা দেখবো।
এরপরে হচ্ছে আমরা দেখব যে কিভাবে আসলে ডেটাবেসে আমরা টেবল বানাতে পারি উইথ দ্য হেল্প অফ ডিডিএল। ডিডিএল মানে হচ্ছে ডেটা ডেফিনিশন ল্যাঙ্গুয়েজ। উইথ দ্য হেল্প অফ ডেটা ডেফিনিশন ল্যাঙ্গুয়েজ আমরা টেবলস ক্রিয়েট করতে পারি, অথবা ডিলিট করতে পারি, অথবা চেঞ্জ করতে পারি। বাট উইথ দ্য হেল্প অফ ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ, যেটা হলো ডিডিএল এর পরের স্টেপ, we can manipulate the data entries of the table. সো ডিডিএল দিয়ে কি করা হয়, সেই টেবলটা বানানো হয়, টেবলটাকে এডিট করা হয় বা ড্রপ করা হয়। আর উইথ দ্য হেল্প অফ ডিএমএল আমরা হচ্ছে যে এক একটা এন্ট্রি ইনসার্ট করি। লাইক আপনারা চিন্তা করতে পারেন যে ডিডিএল দিয়ে আসলে আমরা ক্লাসের কাজটা করি, আর ডিএমএল দিয়ে আমরা অবজেক্টের কাজটা করি। অনেকটা ওইরকম একটা সিমিলার অ্যানালজি, যে আমরা আসলে স্টুডেন্ট ক্লাসটা ডিক্লেয়ার করলাম which has attributes like name, age, etc. তো এই নেম এজ, এই নামগুলা বা এগুলোর ডেটা টাইপ গুলা বা স্টুডেন্টের নাম বা স্টুডেন্টের মানে এইসব ডিটেলস গুলা চেঞ্জ করা বা বানানো বা ডিলিট করা হচ্ছে ডিডিএল, ডেটা ডেফিনিশন ল্যাঙ্গুয়েজ। এরপরে হচ্ছে আমরা যখন একটা স্টুডেন্ট ক্লাসের অবজেক্ট ডিক্লেয়ার করি, লাইক স্টুডেন্ট 1 ইজ ইকুয়াল টু নিউ স্টুডেন্ট, এভাবে ওওপিতে, সেভাবে আপনি চিন্তা করতে পারেন যে আমি নতুন একটা স্টুডেন্টের এন্ট্রি দিলাম, লাইক স্টুডেন্ট 1 ইজ জন, সো জনের এন্ট্রি দিলাম, এখন জনের এজ দিলাম আমি 20, তার কোর্স ক্রেডিট আওয়ার্স আমি দিলাম 20, এক্সেট্রা। সো ওইগুলাকে যদি আমি চেঞ্জ করতে চাই, এই ভ্যালুগুলাকে যদি আমি চেঞ্জ করতে চাই, দ্যাট ইজ আ পার্ট অফ ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। সো ডেটা টাইপটা চেঞ্জ করা বা ওই ডেটার নামটা চেঞ্জ করা হচ্ছে ডেটা ডেফিনিশন, অ্যান্ড এই ডেটার ভ্যালুটা চেঞ্জ করা হচ্ছে ডেটা ম্যানিপুলেশন। চেঞ্জ অথবা ইনসার্ট অথবা ডিলিট, এগুলো হচ্ছে ডেটা ম্যানিপুলেশন। অ্যান্ড ফাইনালি যেটা হচ্ছে খুবই বড় পার্ট, আমরা দেখবো কোয়েরিজ, ডিএমএল কোয়েরিজ, লাইক আমরা ডেটাগুলোকে সার্চ করে এনে কিভাবে ডিসপ্লে করতে পারি। সো ইফ সাম অফ ইউ আর ইন ডেটাবেস ল্যাবস, দেন ইউ অলরেডি নো দিস থিংস। আমরা এগুলো এখন কিছু থিওরিটিক্যালি ডিটেল কনসেপ্টস গুলা দেখবো। সো ল্যাবে হয়তো আমরা এত ডিটেইলড থিওরিটিক্যাল জিনিসগুলো দেখে আসি না, আপনাদের সেগুলোর জন্য আসলে থিওরিতে থাকলে আরো বেশি কনসেপ্টগুলো ক্লিয়ার হবে। সো আমরা তাহলে ডেটা টাইপস, অপারেটরস শুরু করে দিই। Right, so is the screen visible? Yes, ma'am. Yes, ma'am. The first and the most common thing in any programming language is we can write comments in the programming language. So how did you write comments in Java or C programming? How did you write a single line comment in C programming or in Java? ডাবল কোটেশন, Double quotation. Forward slash. ডাবল স্ল্যাশ, সরি Slash, double slash. And what about multi-line comments? ম্যাম একটা স্ল্যাশ এবং স্টার এবং Star, exactly. MySQL এ আমরা তিন টাইপের কমেন্ট লিখতে পারি। একটা হচ্ছে হ্যাশট্যাগ। হ্যাশট্যাগ হচ্ছে সিঙ্গেল লাইন কমেন্ট, মানে আমি যদি হ্যাশট্যাগ দেই, এরপরে ওই লাইনটা যতটুকু পর্যন্ত যাবে সেখানে পর্যন্ত আমার কমেন্ট শেষ। If I enter a new line, then the comment ends. There will be no comment in the next line. So this is like double slash of the programming languages that you have already learned. So hashtag is basically a comment in MySQL for one single line, একটা single line comment. এটাই বলা হচ্ছে from a hashtag character to the end of the line. So in a single line, if we write hashtag, then ওইটা থেকে শুরু করে end পর্যন্ত। সো এমনও হতে পারে যে হ্যাশট্যাগের আগে আমি কিছু কথা লিখেছি, ওইগুলা কিন্তু কমেন্ট হবে না। সো ইউ ক্যান থিঙ্ক যে আপনি প্রথমে লিখেছেন, প্রথম একটা কমেন্ট আছে লাইক সামথিং ইন্ট, দেন এটার পরে হচ্ছে হ্যাশট্যাগ। সো ওই সামথিং ইন্ট যে পার্টটা, সেটা কিন্তু কমেন্ট হবে না, হ্যাশট্যাগ থেকে কমেন্ট শুরু হয় টু দি এন্ড অফ দ্য লাইন। দ্য সেম থিং ক্যান বি ডান উইথ ডাবল হাইফেন অ্যান্ড স্পেস। সো আমি যদি ডাবল হাইফেন দিয়ে একটা স্পেস দেই, এর পরের থেকে আমি কোনো কমেন্ট লিখি, তাহলে সেটাও হয়ে যাবে একটা কমেন্ট। অবশ্যই স্পেসটা থাকতে হবে। এখানে যে অ্যাঙ্গেল ব্র্যাকেটে স্পেস লেখা হয়েছে, আপনাদের কিন্তু এটা লিখতে হবে না, এটা দিয়ে বোঝানো হয়েছে যে একটা ক্যারেক্টার স্পেস দিতে হবে, একটা স্পেস বার দিতে হবে। সো দুইটা হাইফেন একটা স্পেস বার দিলে we can start writing another comment. So these are the two ways of writing a single line comment. How do we write multi-line comments? This is similar to Java C programming, that we can start with a slash, give a star, and then end with a star and slash. So this doesn't have to end within a single line. This can be a multi-line comment. So আমি একটা লাইনে শুরু করলাম স্ল্যাশ স্টার, তারপরে হচ্ছে একটা
কথা লিখছি যেটা হচ্ছে আসলে নেক্সট লাইনেও চলে গেল, কোনো সমস্যা নাই, দ্যাট নেক্সট লাইন উইল অলসো বি আ পার্ট অফ দ্য কমেন্ট। সো বেসিক্যালি মাল্টি লাইন কমেন্ট লেখার জন্য এই ইয়েটা ইউজ করতে হয়। So these are the ways of writing comments. Now let's go to the data types. So data type আসলে অনেকগুলো আছে, আমাদের বেশ কিছু ডেটা টাইপ আছে ইন MySQL। তো আপনারা এভাবে এটা মনে করবেন না যে আমার প্রত্যেকটা ডেটা টাইপের ধরে ধরে এত ডিটেইল গুলো মুখস্থ করতে হবে, ইটস নট লাইক দ্যাট, বাট একবার রিডিং দিলে অ্যাকচুয়ালি ভালো। সো আপনারা একবার গো থ্রু করবেন, আপনাদের যখন এক্সামে কোনো কোয়েশ্চেন হবে সেটা হচ্ছে গিয়ে এইভাবে হওয়ার চান্স কম যে এই ডেটা টাইপটা এক্সপ্লেইন করো, আর ইটস হাইলি লাইকলি যে আপনাদের ওই কোডের স্নিপেটটাই লিখতে দেওয়া হবে এক্সামে। সো আপনাদের বুঝতে হবে যে কোন ডেটা টাইপের কাজ আসলে কি। কেউ হ্যান্ড রেজ করেছেন? হ্যাঁ বলেন। ম্যাম আমাদের কোশ্চেনে কি মানে নেক্সট সিটিতে কি ইআরডি থাকবে নাকি এসকিউএল থেকে কোড আসবে? এই MySQL আর রিলেশনাল স্কিমা থাকবে সিটি2 তে। মাইএসকিউএল থেকে কি আমাদের কোড লেখা লাগবে নাকি? সে ডিপেন্ড করে আমি কতটুকু আগাতে পারি। আপনাদের সিটি2 এর সিলেবাসটা তো এখনো ঠিক করি নাই, সিটি2 হওয়ার সম্ভাবনা আছে। ফর এক্সাম্পল আপনাদের মিড টার্মস কবে? মিড টার্মস মোস্ট লাইকলি 19 তারিখ থেকে শুরু, তাই না? অগাস্টের 21 তারিখ থেকে মেবি ম্যাম। তো 19 তারিখের আগে মোস্ট লাইকলি আমরা ক্লাস পাবো হচ্ছে আই থিঙ্ক 14 তারিখের দিকে সিটি নিতে পারি আপনাদের। যদি তাই হয় তাহলে আমরা আর একটা, দুইটা, তিনটার মতন ক্লাস পাবো। তো এই ক্লাসগুলোর মধ্যে আমি যা যা কভার করতে পারি, যদি কোড আসে আই থিঙ্ক বেসিক কোড কভার করতে পারবো, এত ডিটেইল নাও কভার করতে পারি। ম্যাম মিডের আগে কি দুইটা সিটি নেবেন নাকি তিনটা? হ্যাঁ, মিডের আগে দুইটা, মিডের আগে দুইটা, মিডের পরে তিনটা। আর একটা অ্যাসাইনমেন্ট থাকবে আপনাদের। তো আমি চিন্তা করছি অ্যাসাইনমেন্টে মোস্ট লাইকলি এরকম হবে যে আপনাদের ইআইডি, একটা কোয়েশ্চেন থেকে ইআইডি বানাতে বলবো, দেন ওখান থেকেই একটা রিলেশনাল স্কিমা বানাতে বলবো, এটাও বলতে পারি। অথবা সিম্পলি আপনাদের সিটির যে ইআইডিটা ছিল ওটা কি রিলেশনাল স্কিমা বানাতে বলতে পারি, এখন আমি ডিসাইড করি নাই। সো মানে ইট উইল ডেফিনেটলি হ্যাভ আ রিলেশনাল স্কিমা, যেটা হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট 1, এইটা ফর শিওর। তো সেটা ইআরডি বানায় আসতে হবে নাকি জাস্ট ডিরেক্ট করতে হবে এটা আমি এখনো ডিসাইড করি নাই, বাট অ্যাসাইনমেন্টটা আমি হোপফুলি এই উইকের মধ্যে দিয়ে দিব। তাহলে হচ্ছে আপনারা নেক্সট উইকের ধরে অ্যাসাইনমেন্ট করতে পারবেন, তারপরে হলো আমরা নিতে পারবো হচ্ছে সিটি2। ম্যাম সিটি2 টা ইআরডি রিলেশনাল স্কিমা দিয়ে শুধু দেওয়া যায় না, এই এসকিউএল টা নেক্সট পরের সিটিতে দিয়েন। এসকিউএল পরের সিটিতে, এসকিউএল তো আপনাদের মিড টার্মসে থাকবে, তো তারপরে সিটিতে দিয়ে আসলে কিভাবে হবে? সিটি তো মিড টার্মসের পরে হবে। সো আমি যদি এখন এসকিউএল এর উপর কোনো সিটি না নেই, আপনাদের তো আসলে মিড টার্মের জন্য কোনো প্র্যাকটিসই হবে না, বিকজ মিড টার্মের একটা বড় পোর্শন থাকবে এসকিউএল। বুঝতে পেরেছি? যে এই কোয়েশ্চেনটা করলেন আপনি বুঝতে পেরেছেন? আমাদের আসলে MySQL কিন্তু ইয়েতে থাকবে, মিড টার্মসে থাকবে। এটার উপর সিটি না নেই আপনাদের বলতে গেলে প্র্যাকটিস হবে না। মানে আপনারা কিন্তু আসলে সিটি না থাকলেও প্র্যাকটিস করবেন, বাট অ্যাকচুয়ালি যেই ডিগ্রি অফ ইনভলভমেন্ট দিয়ে সিটির জন্য প্র্যাকটিস করবেন ওইটা না হয়তো এতটাও দিবেন না যদি সিটি না থাকে। সেই জন্য আমি একটা সিটি নিতে চাচ্ছি আর কি এটার আগে। এমনিতে তো আপনাদের সিটি 3 আউট অফ 5 কাউন্ট হবে, আর আপনারা প্রথম সিটিতে সবাই ভালোই করেছেন। MySQL নিয়ে চিন্তা করার কিছু নাই। আর এইটা তো মানে ল্যাঙ্গুয়েজ তো আসলে কঠিন না। আমরা দেখবো যে এমন হবে না যে আমি আসলে 3টা ক্লাস নিলাম দেন খুব হাই লেভেল কঠিন কোড কোয়েশ্চেন করলাম, এমন হবে না। ডিফিকাল্টি লেভেল তো আসলে উইল ডিপেন্ড অন দ্য সিলেবাস এন্ড দ্য নাম্বার অফ ক্লাসেস দ্যাট আই উইল টেক। ওকে, সো ডেটা টাইপ আমরা স্টার্ট করছিলাম। তো প্রথম জিনিসটা হচ্ছে we can declare any variable, right? So in any programming language that you have learned, other than some languages like Python or something, সেখানে আমাদের data type লিখতে হয় না, বাট কিছু মানে most programming languages like C, C++, Java, etc. এগুলোতে আমাদের data typeটা লিখে ফেলতে হয় একদম explicitly that this variable has this particular data type. So data type মানে কি আসলে? data type মানে হলো যে আমরা আসলে এক একটা variable can be of different types. It can be a numerical value, it can be a character, it can be text, it can be a date, whatever it is. So we have to categorize it. So এই ক্যাটাগরিতে সেট করাই হচ্ছে আমাদের data type বানানো। তো এই কেসে আমাদের প্রথমে যে একদম বেসিক data type সেটা হচ্ছে bit. I think we all know that bits can be either 0 or 1, right? So bit cannot have any other value other than 0 or 1. So আমরা যদি স্পেসিফিক্যালি কোনো কিছুকে ডিক্লেয়ার করতে চাই as a bit, that means that we have to limit it to either 0 or 1 value. So a bit
গুলাকে আমরা দুই ভাবে করতে পারি, একটা হচ্ছে জাস্ট বিট অথবা বিট 30। তো দুইটার মধ্যে ডিফারেন্স কি, সেটা হচ্ছে যে এই যে জাস্ট একটা বিট দেওয়া মানে হলো আমি একটা বিটই স্টোর করতে পারবো। তো এই কেসে হচ্ছে দ্য ডিফল্ট ইজ 1 if m is omitted। তো এটার মানে হলো যে আমি যদি m বা কোনো ভ্যালু না দিই এখানে, সেই কেসে হচ্ছে আমার m এর ভ্যালু ডিফল্ট 1 থাকে, মানে বিট ব্র্যাকেটের মধ্যে 1 লেখা যা আর জাস্ট বিট লেখাও তা। তো ইন দিস কেস m হচ্ছে গিয়ে বুঝায় যে নাম্বার অফ বিটস পার ভ্যালু। সো এই জিনিসটার ভ্যালু 1 থেকে 64 পর্যন্ত হতে পারবে, which is 2 to the power 4। সো এই m দিয়ে আমি বুঝাবো হচ্ছে গিয়ে একটা ভ্যালুর মধ্যে কয়টা বিট থাকতে পারে। সো সেটা 1 থেকে 64 হতে পারে ম্যাক্সিমাম, এর থেকে বেশি হতে পারে না। দেন উই হ্যাভ বুল অর বুলিয়ান। সো আই থিঙ্ক বুলিয়ান সম্পর্কে সবার আইডিয়া আছে। এমন কেউ আছেন যে ক্লাসে বুলিয়ান মানে জানেন না? আই ডোন্ট থিঙ্ক এমন ক্লাসে কেউ আছে। সো বুলিয়ান মানে কি, আমাকে কেউ বলতে পারবেন? হোয়াট ডাজ বুলিয়ান মিন? সো এটার কিন্তু বিটের সাথে একটা সিমিলারিটি আছে। বুলিয়ান বলতে কি আপনারা জানেন আসলে কি বোঝায়? 1 অথবা 0 তে ইয়েস অথবা নো। মানে ইয়েস ট্রু অর আর ফলস রেজাল্ট দেয়। হ্যাঁ এক্স্যাক্টলি। সো আপনারা যদি আসলে ডিসক্রিট ম্যাথ অথবা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ করে আসেন, দেন ইউ আর সাপোজ টু নো হোয়াট বুলিয়ান মিনস। অথবা যদি ডিএলডি করে আসেন, অল অফ দিস কোর্সেস আপনাদের বুলিয়ানের কনসেপ্টটা আসলে সিএসসি সব কোর্সেই লাগে। বুলিয়ান অথবা বুল সেম জিনিস ইন মাই এসকিউএল, দুইটাই আসলে সেম। সো অ্যাকচুয়ালি মাই এসকিউএল এ বুল বুলিয়ান ইউজ করা হয় না, অন্যগুলা ইউজ করা হয়। সো এটা যেহেতু জাস্ট আমরা মানে শিখছি কনসেপ্ট গুলা, যে কোনো অন্য ল্যাঙ্গুয়েজেও ইউজ করা যেতে পারে। সো বুল আর বুলিয়ান হলো 0 is considered false and non-zero values হচ্ছে কি considered true। সো ইদার আমরা এখানে 0 দিব, না হয়তো একটা non-zero ভ্যালু দিব যেটা দিয়ে বুঝাবে এটা হচ্ছে গিয়ে ট্রু অর ফলস। কিন্তু আপনাদের কোডে কখনো বুল আর বুলিয়ান দেয়া হবে না, বিকজ মাইএসকিউএল এ বুল আর বুলিয়ানের প্র্যাকটিস এতটা নাই। আচ্ছা, এবার আমরা চলে যাই যেসব ইম্পর্টেন্ট জিনিস সেগুলাতে। তো প্রথম জিনিস হচ্ছে গিয়ে আমরা ইন্টিজার ভ্যালুজ রাখতে পারি, তো রাইট? তো আমরা তো এটা দেখে আসছি যে ইন্টিজার মানে নিউমেরিক্যাল ভ্যালুজ দ্যাট ক্যানট বি ফ্র্যাকশনস। So these integers can be of many types depending on the number of bytes that we can keep in the storage. মানে হলো আমরা একটা ইন্টিজারকে যখন রিপ্রেজেন্ট করব বাইনারিতে, তখন সেটা কতটুকু জায়গা নিবে সেটা দিয়ে আসলে আমরা ডিফারেন্সিয়েট করতে পারবো যে একটা ইন্টিজার কি স্মল নাকি লার্জ নাকি টাইনি এক্সেট্রা। সো প্রথমটা হচ্ছে টাইনি ইন্ট। সো টাইনি ইন্ট হচ্ছে গিয়ে 1 বাইট, 1 বাইটের মানে 8 বিটের। আমি যেই ইন্টিজারটাকে 8 বিটের মধ্যে রিপ্রেজেন্ট করতে পারবো সেটাকে আমি টাইনি ইন্টে রাখবো। যেটা 8 বিটের বেশি ওভারফ্লো করবে সেটাকে আমি টাইনি ইন্টে রাখতে পারবো না। টাইনি ইন্টের রেঞ্জ হচ্ছে ওই 1 বাইট। টাইনি ইন্ট হচ্ছে 1 বাইট হতে পারবে, একটা টাইনি ইন্ট 1 বাইট হতে পারবে। সো টাইনি ইন্টের ভিতরে যদি আমি একটা মান, আচ্ছা, সো এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে যেটা বলা হচ্ছে এটা কিন্তু বোঝানো হচ্ছে যে এখানে ইদার অর, মানে ইদার আমি এম দিব না হয়তো দিব না। সো থার্ড ব্র্যাকেটটা কিন্তু অ্যাকচুয়ালি থাকবে না। এক্সাম্পল গুলো দেখেন, এক্সাম্পল গুলোয় কিন্তু কোনো থার্ড ব্র্যাকেট নাই। সো থার্ড ব্র্যাকেটটা থাকবে না, ফার্স্ট ব্র্যাকেটটাই থাকবে। থার্ড ব্র্যাকেট দিয়ে বোঝানো হচ্ছে যে ইদার এটা থাকবে না হয়তো থাকবে না, মানে ইদার আমি এম রাখবোই অথবা আমি ফার্স্ট ব্র্যাকেটই রাখবো না। টাইনি ইন্ট দিয়ে যেটা বোঝায় সেটা হচ্ছে যে আমার এমন একটা ইন্টিজার ভ্যালু যেটা হচ্ছে 1 বাইট অকিউপাই করবে স্টোরেজে ইন when it comes to কি বলবো দ্য ইন্টিজার্স ভ্যালু। সো আসলে এখানে টাইনি ইন্ট, স্মল ইন্ট, মিডিয়াম ইন্ট সবগুলোর মধ্যে ডিফারেন্স হচ্ছে স্টোরেজে। সো ভ্যালুর স্টোরেজটা কত জায়গা অকিউপাই করে থাকবে ওইখানেই ডিফারেন্স, আর কোনো কোথাও ডিফারেন্স নাই। এখানে আনসাইন্ড কথাটার মানে কি? সো আনসাইন্ড হচ্ছে একটা কিওয়ার্ড ইন মাইএসকিউএল। আমরা একটা ডেটা টাইপ দিয়ে একটা ইন্টিজার অর হোয়াটএভার যখন ডিক্লেয়ার করব সেটা বাই ডিফল্ট সাইন্ড থাকে। আমরা যদি আনসাইন্ড করতে চাই আমাদেরকে আনসাইন্ড কথাটা লিখতে হবে। এই কেসেও থার্ড ব্র্যাকেট থাকবে না। থার্ড ব্র্যাকেট গুলো কিন্তু এখানে বোঝানো হচ্ছে যে ইউ ক্যান কিপ ইট অর নট। সো আনসাইন্ড এই কথাটা লিখে দেয়া মানে হচ্ছে জিনিসটাকে আনসাইন করে দেয়া। তো সাইন্ড আনসাইন্ড এর কনসেপ্টটা কি আপনারা জানেন? কেউ বলতে পারবেন যে সাইন্ড মানে কি আর আনসাইন্ড মানে কি? একটা সাইন্ড ইন্টিজার মানে কি, একটা আনসাইন্ড ইন্টিজার মানে কি? আনসাইন্ড পজিটিভ এবং নেগেটিভ দুটাই থাকে। আচ্ছা, আর সাইন্ডে শুধু পজিটিভ গুলো থাকে। আচ্ছা, অ্যাকচুয়ালি আপনি রাইট অ্যান্সার দিয়েছেন, বাট জাস্ট অপোজিটটা। অ্যাকচুয়ালি সাইন্ডে হচ্ছে গিয়ে একটা সাইন থাকে, মানে নেগেটিভ অথবা পজিটিভ নাম্বার থাকে, আর আনসাইন্ডে হচ্ছে অনলি পজিটিভ নাম্বার থাকে। সো দিস মিনস যে আমি যদি সাইন্ড দেই তাহলে আমি জিনিসটাকে নেগেটিভও লিখতে পারবো অথবা পজিটিভও লিখতে পারবো।
সো নেগেটিভ আর পজিটিভ জিনিসটার মানে কি, মানে হলো যে আমার রেঞ্জ যদি -127 থেকে +127 পর্যন্ত থাকে, তাহলে আমি বুঝবো যে এটা একটা সাইন্ডের রেঞ্জ। আর যদি আনসাইন্ড করতে চাই, আমার রেঞ্জের নাম্বারটা সেম থাকবে, জাস্ট ভ্যালুটা একটু শিফট করবে, লাইক -127 থেকে 127 পর্যন্ত না হয় 0 থেকে 128 হবে এমন। তো আনসাইন্ডের কেসে যেটা হয় যে আমরা খালি পজিটিভ নাম্বারস রিপ্রেজেন্ট করতে পারি, আর সাইন্ডের কেসে আমরা শুধুমাত্র নেগেটিভ নাম্বারস রিপ্রেজেন্ট করতে পারি। সো সাইন্ডের কেসে হচ্ছে গিয়ে আমরা যদি 1 দেই প্রথমে, এটা বুঝাবে হলো একটা নেগেটিভ নাম্বার, আর 0 থাকা মানে হচ্ছে একটা পজিটিভ নাম্বার। সো সাইন্ড এন্ড আনসাইন্ডের মধ্যে ডিফারেন্স এইটাই। তো আপনারা যদি স্ট্রিক্টলি পজিটিভ নাম্বারস ইউজ করতে চান, দেন তাহলে আপনারা আনসাইন্ড দিবেন, আর তা না হলে বাই ডিফল্ট জিনিসটা সাইন থাকবে। তো সেম গোজ ফর স্মল ইন্ট, মিডিয়াম ইন্ট, ইন্ট এন্ড বিগ ইন্ট, যে হলো এই সবগুলা বাই ডিফল্ট সাইন থাকে, বাট ইফ ইউ ওয়ান্ট টু আনসাইন ইট, দেন উই হ্যাভ টু ইউজ দ্য আনসাইন্ড কিওয়ার্ড। সো স্মল ইন্টের কেসে হচ্ছে এরকম 2 বাইটস হবে জিনিসটা, মিডিয়াম ইন্টের কেসে 3 বাইটস, দেন ইন্টের কেসে হচ্ছে জিনিসটা চলে আসে 4 বাইটসে, আর বিগ ইন্টের জন্য 8 বাইটস। তো এখানে এম জিনিসটার মানে কি, আমি এখানে ইন্ট 30 লিখছি আর জাস্ট ইন্ট লিখছি, দুজনের মধ্যে ডিফারেন্সটা কি? আপনাদের মনে হতে পারে যে জাস্ট ইন্ট লেখা মানে হচ্ছে আমি একটা ইন্টারজে দিতে পারবো, আর ইন্ট 30 মানে কি আমি একটা অ্যারে দিতে পারবো? না, এমন কিছুই না। আসলে দুইটা জিনিস সেম। দ্য অনলি ডিফারেন্স ইজ আমি ডিসপ্লে উইথটা কত রাখবো। মানে হলো আমি যদি ফর এক্সাম্পল ইন্ট 30 দেই, অ্যান্ড আমি হচ্ছে এমন একটা ইন্টিজার দিলাম যেটা হচ্ছে 24। সো 24 তো আসলে 2 লেন্থের একটা ইন্টিজার, বাট আমি এখানে 30 লেন্থের ম্যাক্সিমাম রেখে দিয়েছি। মানে এই জিনিসটা হচ্ছে একটা ম্যাক্সিমাম ডিসপ্লে উইথ, ম্যাক্সিমাম আমি কত পর্যন্ত ডিসপ্লে করতে চাই। সো আমি যদি 24 দিই, সে যেটা করবে যে 24 এর পরে 28টা খালি জায়গা আছে, এগুলাকে স্পেস দিয়ে অ্যাপেন্ড করে দিবে। এরপরে যদি আমি জিরো ফিল নামের একটা ফাংশন ইউজ করতে চাই MySQL এ, সে আগে 0 দিয়ে জিনিসটাকে অ্যাপেন্ড করে দিবে, জিরো ফিল না দিলে স্পেস দিয়ে অ্যাপেন্ড করবে। আর নর্মালি ইন্টে 24 দিলে সেই 24ই নিবে। মানে বেসিক্যালি আমি 4 বাইটের জিনিস রাখতে পারবো, বাট দ্য অনলি ডিফারেন্স ইজ সে আসলে সেটা রিপ্রেজেন্ট করবে কত নাম্বারস দিয়ে, কত লেন্থ দিয়ে। সো ইন্ট 30 লিখলে আমি আসলে যেই রেজাল্ট পাবো, আমি ইন্ট লিখলেও সেই রেজাল্ট পাবো। বাট ইন কেস আপনারা কনফিডেন্ট থাকেন যে এই জিনিসটার ম্যাক্সিমাম লেন্থ 30-র বেশি যাবে না, তাহলে আমি ইন্ট 30 দিয়ে লিখে দিতে পারি, কোনো সমস্যা নেই। সো অ্যাকচুয়ালি এম দিয়ে রিপ্রেজেন্ট করে দ্য ম্যাক্সিমাম ডিসপ্লে উইথ, অন্য কিছুই না। এটা মনে করবেন না যে এটা হলো একটা অ্যারের নাম্বার অর সামথিং লাইক দ্যাট। সো বিগিন্ট কি, বিগিন্ট হলো 8 বাইটের, আর তাহলে এই সবগুলো হলো ইন্টিজারের রিপ্রেজেন্টেশন। ফ্লোট কি, ফ্লোট হচ্ছে একটা ফ্র্যাকশনাল ভ্যালু, রাইট? সো ফ্লোট এর ফ্র্যাকশনাল ভ্যালু যেহেতু আছে, উই নিড 2 টাইপস অফ ইনফরমেশন। উই নিড টু নো যে আমার যে নাম্বারটা, এই নাম্বারটায় আসলে ডেসিমালের আগে কয়টা নাম্বার আছে আর ডেসিমালের পরে কয়টা নাম্বার আছে। সো ডেসিমালের আগে এন্ড পরে কয়টা নাম্বার, এই জিনিসটা ডিফারেন্সিয়েট করার জন্য উই কিপ 2 অ্যাট্রিবিউটস, এম এন্ড ডি। সো এমটা কি আর ডিটা কি? সো এটা মনে করবেন না যে এম হচ্ছে ডেসিমালের আগে কয়টা আর ডি হচ্ছে ডেসিমালের পরে কয়টা, এমন না। এম আর ডি হলো, এম হচ্ছে টোটাল নাম্বার অফ ডিজিটস, মানে আগে পরের দুজনের সামেশন, আর ডি হচ্ছে জাস্ট পরে। দ্যাট মিনস ইফ আই ওয়ান্ট টু রাইট সাপোজ 3.42, তাহলে আমার টোটাল নাম্বার অফ ডিজিটস কি কি? 3, 4 আর 2। সো তিনজনের সামেশন হচ্ছে 3, সো এম এর ভ্যালু হচ্ছে এখানে 3, আর ডি হচ্ছে ডেসিমালের পরে কয়টা আছে। সো 3.42 এর কেসে ডেসিমালের পরে আছে 2টা, সো ডি এর ভ্যালু হবে 2। সো এখানে লেখা আছে এম ইজ দ্য টোটাল নাম্বার অফ ডিজিটস and d is the number of digits following the decimal point. So if m and d are omitted, তাহলে হচ্ছে গিয়ে limits permitted by the hardware, সে হচ্ছে গিয়ে ডেসিমালের আগে যত লিমিট আছে আমার হার্ডওয়্যারের তত লিমিটে স্টোর করে, আর ডেসিমালের পরে যত আছে তত লিমিটে স্টোর করে। এটা বেসিক্যালি জাস্ট স্টোরেজের ডিফারেন্সটা, সে কত বিট করে স্টোর করবে সেই জিনিসটার জন্যই আসলে আমাদের এই এম ডি এই ভ্যালুগুলো ইউজ করতে হয়। সো ফ্লোটের কেসে এম আর ডি মানে কি বুঝাচ্ছে? এম হলো আমি টোটাল নাম্বার অফ ডিজিটসটা, আর ডি হলো ডেসিমালের পরে কয়টা ডিজিট সেটা। তো আমি যদি বলি যে আমার কাছে এম হলো সে 10 আর ডি হলো 2, তাহলে আমার ডেসিমালের আগে আসলে কয়টা ডিজিট? 8টা। 8টা, এক্স্যাক্টলি, ভেরি গুড। সেম গোজ ফর ডাবল। ডাবলের ডিফারেন্স হচ্ছে সেটা ফ্লোটের ডাবল সাইজের স্টোরেজ। সো ফ্লোটের কেসে এটা হচ্ছে একটা স্মল প্রিসিশন ফ্লোটিং নাম্বার, মানে এটা ডেসিমালের পরে আসলে আমি স্মল প্রিসিশন রাখি। সো এটার রেঞ্জটা হচ্ছে, এটা আই থিঙ্ক আপনারা দেখে আসছেন সব সি প্রোগ্রামিং ওপি তে, তবু আমি একটু হালকা রিভিউ করি যে ফ্লোটের জন্য পারমিসিবল ভ্যালুজ হচ্ছে 3.4 এই ভ্যালুটা টু দি পাওয়ার 38 টু -1.74 এক্সেট্রা, তারপরে 0, দেন হচ্ছে আবার 1.1, আচ্ছা এটা মাইনাস হবে, এটা প্লাস না,
আচ্ছা মাইনাসটা আগের লাইনে চলে আসছে তাই বলি। তো এটা হচ্ছে -3.4 থেকে -1.175 সামথিং টু দি পাওয়ার 38, (0) আবার হচ্ছে এই রেঞ্জটা থেকে আগের রেঞ্জটা পজিটিভ, মানে বেসিক্যালি মাইনাস আর প্লাস। এটা সাইন্ড এর জন্য। আনসাইন্ড হলে কি হয়? আনসাইন্ড হলে হচ্ছে যেটা হবে জাস্ট 0 থেকে এই ভ্যালুটা ডাবল পর্যন্ত। মানে আপনি এইভাবে চিন্তা করেন যে আমি যদি -1 থেকে +1 পর্যন্ত রাখি সাইন্ড এর কেসে, আনসাইন্ড এর কেসে সেটা হয়ে যাবে 0 থেকে 2, বিকজ আমার নাম্বারটা সেম থাকবে, জাস্ট মানে রেঞ্জে যতগুলা এলিমেন্ট আছে তারা সেম, নাম্বারটা জাস্ট আমার আপার বাউন্ড আর লোয়ার বাউন্ডটা শিফট হয়ে যাবে, এটাই। তো ডাবল এর কেসে জাস্ট এই জিনিসটা ডাবল হবে। তো পারমিসিবল ভ্যালুস হচ্ছে -1.79 টু দি পাওয়ার 308, ডাবল না অ্যাকচুয়ালি 2 এর পাওয়ারে যায়, সো এই জন্য ভ্যালুটা অনেক বেড়ে যায়। -2.22 টু দি পাওয়ার -308, 0, এই জিনিসটা। সো এই ভ্যালুটা দিয়ে বোঝাচ্ছে হচ্ছে আমার ডাবল এর রেঞ্জ। আর সেম ইজ ফর এম এন্ড ডি, যে এম এর জন্য টোটাল নাম্বার অফ ডিজিটস, ডি এর জন্য নাম্বার অফ ডিজিটস ফলোইং দ্য ডেসিমাল পয়েন্ট। সো এইগুলো হচ্ছে আমাদের একদম প্রিমিটিভ ডেটা টাইপ গুলো, যেটা আমরা দেখে আসছি সি, জাভা এক্সেট্রা, সেগুলাই। ইন্টিজার, ফ্লোট, ডাবল, দ্যাটস ইট, এন্ড বুলিয়ান এন্ড বিট। এরপরে যেগুলো আছে সেগুলো অ্যাকচুয়ালি একটু স্পেশাল ফর মাইএসকিউএল, যেটা আপনারা আগে দেখেন নাই। ফর এক্সাম্পল, একটা ডেট। মাইএসকিউএল এ একটা ডেট প্যারামিটার লেখার জন্য আমাদের স্পেশাল টাইপ অফ ডেটা টাইপ আছে, যেটার নাম হলো ডেট। আমরা একটা মানুষের বার্থডে স্পেসিফাই করব, সেটার জন্য আমাদের ইন্টিজার নিতে হবে না বা ফ্লোট নিতে হবে না। উই ক্যান সিম্পলি ডিক্লেয়ার দ্যাট ডেটা টাইপ টু বি আ ডেট। সো ডেটের ফরম্যাটটা কি? আমরা যে একজনের ডেট এন্ট্রি করব, এটা মাইএসকিউএল এ কি ফরম্যাটে স্টোর থাকে? মানে অ্যাকচুয়ালি আমরা অন্যান্য ফাংশন ইউজ করতে পারি, লাইক ডেট টু টেক্সট, টেক্সট টু ডেট এক্সেট্রা ইউজ করে আমরা আসলে অন্য ফরম্যাটে ইনপুট বা আউটপুট নিতে পারি। বাট অ্যাকচুয়ালি স্টোর কিভাবে করে মাইএসকিউএল, সেটা হচ্ছে এই ফরম্যাটে স্টোর করে। প্রথমে 4টা ডিজিট থাকে ইয়ারের, দেন হাইফেন, দেন 2টা থাকে মান্থের, দেন হাইফেন, দেন 2টা থাকে ডের। সো ইফ আই ওয়ান্ট টু রাইট সাপোজ 12th December 2010, দেন আমার এখানে থাকবে 2010 -12 -12, মানে 12 ডিসেম্বরের জন্য। আচ্ছা, ব্যাড এক্সাম্পল, 10th December 2010, তাহলে এখানে থাকবে 2010, মান্থের জন্য থাকবে 12 and ডে এর জন্য থাকবে 10। সো বেসিক্যালি দিস ইজ হাউ ইউ রিপ্রেজেন্ট আ ডেট। ফরম্যাটটা কি ফিক্সড থাকবে, আগে ডেট পরে ইয়ার দেওয়া যাবে, এরকম হবে না? না, এটা হচ্ছে আমরা দিতে পারি যদি আমরা কোনো ফাংশন ইউজ করি, এন্ড ফাংশনগুলো আমরা দেখব পরে, যে ডেট টু মানে ডিফারেন্ট কাইন্ডস অফ ফাংশন এক্সিস্ট করে আসলে। সো এখানেই থাকার কথা ফাংশন। সো এই যে এখানে ডেট টাইম আছে, তো ডেট ডিফ, আমাদের বেশ কয়েকটা ডেটের ফাংশন আছে। এই যে এখানে str টু ডেট, তারপরে ডেট টু str, এগুলো দিলে হচ্ছে আমরা ইচ্ছা মতো ডেটের অন্যান্য ভ্যালু দিতে পারি, লাইক May 01, 2013, আমরা এটা দিয়ে দিলাম, বাট সে অ্যাকচুয়ালি সেভ করবে হচ্ছে ডেট ফরম্যাটে। তো আমরা ফাংশন ইউজ করে দিতে পারবো, বাট ফাংশন ইউজ না করলে আমাদেরকে এক্স্যাক্টলি এই ফরম্যাটে দিতে হবে, যেটা হলো এই YYYYMMDT, বিকজ আসলে মাইএসকিউএল তার ডেটাবেজে স্টোর করে হচ্ছে গিয়ে এক্স্যাক্টলি এই ফরম্যাটে। সো আমরা যদি কোনো ফাংশন না ইউজ করি, আমাদের এই যে সিঙ্গেল কোটেশনের মধ্যে এভাবে দিতে হবে জিনিসটাকে। সো দ্যাট ইজ দ্য ডেট। আচ্ছা, তারপরে হলো টাইম। টাইম রিপ্রেজেন্ট কি করে, মানে হলো এখন সময় কত, আমি ঘড়িতে কত টাইম দেখতে পাচ্ছি। তো সেই জিনিসটা আমরা করি হচ্ছে গিয়ে কিভাবে, আওয়ার, মিনিট এন্ড সেকেন্ড, এটা দিয়ে। সো তার মানে প্রথমে আমার থাকবে 2টা ডিজিট দিয়ে আওয়ার, দেন কোলন, দেন 2টা ডিজিট দিয়ে মিনিট, দেন কোলন, এন্ড দেন 2 ডিজিটস ফর সেকেন্ডস। সো এখন যদি বাজে 10টা 1 AM, দেন এটা আমরা বুঝাবো কিভাবে, 10, দেন হলো 1, এন্ড দেন হলো গিয়ে যত সেকেন্ড আছে সেটা। সো টাইম দিয়ে বুঝাই হলো এখন সময় কত। তারপরে হলো ডেট টাইম। ডেট টাইমটা কি, দুটো কম্বিনেশন। সো জাস্ট কোটেশনের মধ্যে আমি ফার্স্টে ডেটটা দিব, দেন টাইমটা দিব। শুধুমাত্র ইয়ারও আছে, তাহলে জাস্ট ইয়ারের ভ্যালুটা থাকবে, দিস ইজ অলসো আ ডেটা টাইপ। তো এই 4টা হলো ডেটের জন্য আর টাইমের জন্য ডেটা টাইপ। এখন আমরা আসি স্ট্রিং এর জিনিসপত্রতে, ক্যারেক্টার আর স্ট্রিং এর। আচ্ছা, সো ক্যারেক্টার জিনিসটা হচ্ছে একটা ফিক্সড লেন্থ স্ট্রিং দ্যাট ইজ অলওয়েজ রাইট প্যাডেড উইথ স্পেসেস টু দ্য স্পেসিফাইড লেন্থ ওয়েন স্টোরড। মানে হলো আমরা একটা স্পেসিফিক লেন্থ দিলাম, সাপোজ ক্যারেক্টার 10, তাহলে যেটা হবে যে সে ওই ক্যারেক্টার 10, মানে ওই আমি দিলাম যে আমি 10 লেন্থের একটা ক্যারেক্টার স্টোর করব, তাহলে আমি যদি সাপোজ এ এন্টার দেই, তাহলে সে ওই 10 লেন্থ পর্যন্ত স্পেস দিয়ে প্যাড করে দিবে, জাস্ট লাইক ইন্টিজার, আমরা যেটা একটু আগে দেখে আসছি।
সো এম রিপ্রেজেন্টস দ্য কলাম লেন্থ, মানে হলো কলাম লেন্থ মানে কি, কলাম লেন্থ বলতে কিন্তু এখানে অ্যাকচুয়ালি ভ্যালু লেন্থটাই বোঝাচ্ছে, মানে আমি আসলে একটা ডেটা যে এন্টার করব সেটা তো কোনো একটা কলামের আন্ডারে আছে, লাইক কলামটা হচ্ছে এইজ অথবা কলামটা হচ্ছে ফার্স্ট নেম, ফার্স্ট নেমের আন্ডারে তো আমার অনেক এন্ট্রি থাকবে, মানে টেবলটা হলো সাপোজ স্টুডেন্ট, স্টুডেন্ট টেবলে আছে কলাম ফার্স্ট নেম, এই কলামের আন্ডারে তো অনেক এন্ট্রি আছে ফার্স্ট নেম, সবার ফার্স্ট নেম গুলো থাকবে এখানে। তো এখানে কলাম লেন্থ বলতে বোঝানো হচ্ছে যে সবার যে ফার্স্ট নেম থাকবে সেই সবার ফার্স্ট নেমের এক একজনের লেন্থটা কি হবে নামের, তো ওই নেমের ওই লেন্থটা হচ্ছে আমরা রিপ্রেজেন্ট করি হচ্ছে এম দিয়ে। তো এম এর রেঞ্জটা হচ্ছে 0 থেকে 255, আর এম যদি অমিট করা হয় লেন্থ বাই ডিফল্ট থাকে হচ্ছে 1। সো এই যে আমি একটা লেন্থ দিয়ে স্পেসিফাই কি করলাম যে আমি আসলে ম্যাক্সিমাম এত লেন্থ পর্যন্ত রাখবো, সেটা হচ্ছে একটা ফিক্সড লেন্থ স্ট্রিং। সো আমি অলওয়েজ এটাকে অত পর্যন্ত প্যাড করে দিব, মানে অত পর্যন্ত স্পেস দিয়ে প্যাড করে দিব। সো এটা হচ্ছে একটা ক্যারেক্টার স্ট্রিং। বাইনারি কি, বাইনারি হচ্ছে একটা বাইনারি বাইটের স্ট্রিং, মানে এটা 0 অথবা 1 এর একটা স্ট্রিং রাখতে পারবে। আচ্ছা, তো ভ্যারকার জিনিসটা কি, ভ্যারিয়েবল লেন্থ ক্যারেক্টার। জাস্ট ক্যারেক্টার দিয়ে আমরা যেটা করলাম, আমরা একটা ফিক্সড লেন্থ স্ট্রিং বানালাম, যেটা অলওয়েজ এমনই হবে যে আমি যদি ক্যারেক্টার 10 লিখি, আমি যদি এ বি লিখি, মানে 2 লেন্থের একটা ক্যারেক্টার এন্টার করি, সে অবশ্যই বাকি 8টা স্পেসকে স্পেস দিয়ে প্যাড করে দিবে। বাট যদি আমি ভ্যারকার নেই তাহলে যেটা হবে যে আমি ইচ্ছা মতো ভ্যারিয়েবল লেন্থ, ইট ডাজন্ট ম্যাটার আমি তাকে কত লেন্থে রাখি, আমি ম্যাক্সিমাম লেন্থ 20 দিলাম, বা তবুও আমি এন্টার করলাম 5, সে 5 অবস্থায় তাকে স্টোর করবে। সো ম্যাক্সিমাম কলাম লেন্থ দিয়ে বোঝায় আসলে যে আমি কতগুলা ক্যারেক্টার স্টোর করতে চাই, বাট হচ্ছে এটার ফিক্স না, মানে এটা কোনো ফিক্স লেন্থ না, এটাকে যে প্যাড করে দিবে উইথ এত স্পেসেস নট নেসেসারি, সে হচ্ছে গিয়ে তত দিয়ে তাকে স্টোর করবে, এন্ড তার রেঞ্জটা হচ্ছে আরো অনেক বেশি। ক্যারেক্টার এর জন্য এত বেশি ইউজ হয় না, ভ্যারকার বেশি ইউজ হয় বিকজ এটার রেঞ্জ আসলে অনেক বেশি, 0 থেকে 65535 পর্যন্ত। আর ভ্যার বাইনারি হচ্ছে বাইনারি বাইট স্ট্রিং, বাট এটা হলো যে ভ্যারিয়েবল। নর্মাল বাইনারি হচ্ছে গিয়ে নট ভ্যারিয়েবল, ভ্যারিয়েবল বাইনারি হচ্ছে গিয়ে ভ্যারিয়েবল লেন্থ, মানে এই কেসটাও সে আসলে প্যাড করে দিবে না। এরপর আছে লং টেক্সট আর লং ব্লব, এটা হচ্ছে গিয়ে এত বেশি নট ইন ইউজ, আপনারা হয়তো কোডে এটা দেখবেন না এটার ইউজ এতটা, বাট স্টিল জেনে রাখা ভালো। লং টেক্সট হচ্ছে গিয়ে বেসিক্যালি একটা টেক্সট কলাম, লাইক একটা স্ট্রিং যেটার ম্যাক্সিমাম লেন্থ অনেক বেশি 4 জিবি, মানে হলো আমরা যে ক্যারেক্টার ভ্যার ক্যারেক্টার দেখলাম ওইটারই একটা লঙ্গার ভার্সন, একটা বড় টেক্সটের কলাম হবে, মানে আমি সাপোজ বিশাল একটা অ্যাড্রেস লিখতে চাই যেটা হচ্ছে একটা দেশে একটা তারপরে হলো কোন একটা টেক্সট লিখতে চাই, সাপোজ আমি ডেটাবেজে একটা টেক্সট স্টোর করব, লাইক আমি একটা সোশ্যাল মিডিয়া একটা কমেন্ট দিলাম, তো ওই কমেন্টটা সাপোজ আমি ডেটাবেজে স্টোর করতে চাই, তো ওই ডেটাবেজে তো বিশাল টেক্সটের অ্যামাউন্ট আসবে, তো সেটা আমি লং টেক্সট দিয়ে স্টোর করতে পারবো। এটার ম্যাক্সিমাম লেন্থ হচ্ছে 4 জিবি, 4 জিবির জিনিস স্টোর করা যায়, তো এত বড় টেক্সট তো ইউজুয়ালি আমরা স্টোর করি না, বাট করতে চাইলে লং টেক্সট ইউজ করা যায়। লং ব্লব কি, সেটা হচ্ছে বাইনারি লং অবজেক্ট, বিএলওবি মানে হলো বাইনারি লং অবজেক্ট, মানে জাস্ট ভ্যার বাইনারি নর্মাল বাইনারির মতনই একটা লঙ্গার ভার্সন, বিকজ এটার সাইজ হচ্ছে 4 জিবি। তো এগুলার আগে সাইজ ছিল কম, এখন বাইনারি লং অবজেক্ট ইউজ করলে যেটা হয় যে সাইজে বেশি হয়ে যায়। তো আই থিঙ্ক আপনারা বুঝতে পেরেছেন যে ডেটা টাইপের এখানে আসল জিনিসটা হচ্ছে যে তার সাইজটা কিরকম, মানে আমি কত সাইজে তাকে স্টোর করবো এক্সেট্রা। সো এই জিনিসটা আসলে আমাদের মানে দ্য অনলি ডিফারেন্স বিটুইন ডিফারেন্ট কাইন্ডস অফ ডেটা টাইপস ইজ দ্য স্টোরেজ সাইজ। সো এই কনসেপ্টটা যদি আপনারা বুঝতে পারেন তাহলে আপনাদের ভুল হওয়ার সম্ভাবনা কম। এবার আমরা আসি খুবই ইম্পর্টেন্ট একটা পার্টে ডেটাবেজের, সেটা হচ্ছে কনস্ট্রেইনটস, যেটার মধ্যে কিছু কিছু জিনিস আপনারা জানেন, যেটা হলো প্রাইমারি কি এন্ড ফরেন কি। তো এগুলো আমরা এখন ডিটেইলে দেখি যে আসলে কনস্ট্রেইন বলতে আমরা কি বুঝি। সে ইন MySQL I want to declare a data type like age, like someone's age is an integer. সো এই এইজটাকে আমি কি কোনো পার্টিকুলার টাইপ অফ কনস্ট্রেইন দিতে চাই, লাইক আমি কি এইটা সেট করতে চাই যে এইজ, একজনের এইজের প্যারামিটার যে আমি সেট করব, আমি কি এরকম একটা প্যারামিটার সেট করতে চাই যে এইজটা নট নাল, মানে এমন কখনোই হবে না যে একজনের এইজের ইনপুট আমি দিলাম না বাট তার এক্সিস্টেন্স আমি থাকতে দিব টেবলে, এমন কি কখনো হতে পারে নাকি। মানে হলো যে আই ওয়ান্ট টু এন্টার দ্য রেকর্ডস অফ জন, জন হচ্ছে ক্লাস, সাপোজ সে ক্লাস 2 তে পড়ে, তার হচ্ছে একটা রোল নাম্বার আছে, তার একটা এইজ আছে এক্সেট্রা। সো ফর এক্সাম্পল জনের একটা হাইটের অ্যামাউন্ট ওখানে দেওয়া আছে। সো এখন আমি চাইলে হাইট জিনিসটাকে অপশনাল রাখতে পারি, যে আমি আসলে হাইটের কোনো ভ্যালু ইনপুট দিব না, বা তবুও জনের
এন্ট্রিটা আমার ডেটাবেজে থাকবে। তো এমন তো হতে পারে যে আমার স্কুলের মধ্যে সব স্টুডেন্টদের রেকর্ড আছে, এর মধ্যে সবার হাইটের রেকর্ড আমার নাই, তার মানে কি আমি জনের রেকর্ডও রাখবো না? নট নেসেসারিলি। আমি তো আসলে সব স্টুডেন্টের রেকর্ড রাখবো, এমন হতে পারে যে তার কোনো অ্যাট্রিবিউট আমার কাছে নাই, দ্যাট ইজ ফাইন। বাট আমি যদি ফোর্সফুলি এমন কোনো অ্যাট্রিবিউট রাখতে চাই যেটা আসলে কখনোই নাল হতে পারবে না, নাল মানে হচ্ছে নন এক্সিস্টেন্ট, আই থিঙ্ক ইউ অল নো দ্যাট। সো আমি যদি ফোর্স করতে চাই যে না এই ভ্যালুটা কখনোই নাল হতে পারবে না, তাহলে সেটাকে আমরা নট নাল দিয়ে কনস্ট্রেইন্ট স্পেসিফাই করি। ফর এক্সাম্পল, এটা কোন কেসে হয়? লাইক একজনের স্টুডেন্ট আইডি আমি কখনো নাল হতে দিব না, বিকজ স্টুডেন্ট আইডি তো নাল হতে পারবে না, সবাই স্টুডেন্ট আইডি থাকবে অবশ্যই। হাইটের প্যারামিটার আমি সবার জন্য রেকর্ডে না রাখলাম, ফাইন, বাট স্টুডেন্ট আইডি তো আমার রাখতেই হবে। তো আসলে নট নাল মানে হলো যে আমি যদি একটা পার্টিকুলার কলামের ভ্যালুকে এইটা ফিক্স করে দিতে চাই যে সব এন্ট্রি, মানে যে এন্ট্রি আমি দেই না কেন, যেই স্টুডেন্টের এন্ট্রি আমি দেই না কেন, সবার জন্য এখানে একটা এক্সিস্টেন্ট থাকতে হবে, একটা ভ্যালু, দেন আই হ্যাভ টু রাইট নট নাল আফটার দ্যাট। সো ফর এক্সাম্পল, ইফ আই ওয়ান্ট টু স্পেসিফাই দ্যাট সামওয়ান মাস্ট হ্যাভ আ ফার্স্ট নেম, মাস্ট হ্যাভ আ লাস্ট নেম, মিডল নেম নাও থাকতে পারে, সো মিডল নেমের সময় এই কনস্ট্রেইনটা নাই, বাট ফার্স্ট নেম আর লাস্ট নেম থাকতেই হবে, দেন ফার্স্ট নেম আর লাস্ট নেমের জন্য আমি নট নাল করে দিব। So not null is constraint number 1 in MySQL. It means that that particular column's value can never be a null value, মানে it cannot be non-existent. আচ্ছা, so what is unique? Unique মানে হলো যে আমি একটা টেবিল বানালাম, সাপোজ স্টুডেন্ট। এখন স্টুডেন্ট টেবিলে আমার কাছে একজন স্টুডেন্ট হচ্ছে জন, একজন স্টুডেন্ট হচ্ছে অ্যালিস। এখন জনের এনআইডি নাম্বার হচ্ছে সাপোজ একটা বড় এনআইডি নাম্বার 101 সামথিং সামথিং। এখন অ্যালিসের কি সেই সেম এনআইডি নাম্বার হতে পারবে? দুজনের কি কখনো কমন এনআইডি নাম্বার হতে পারে? না ম্যাম। পারে না। তার মানে দিস এনআইডি অ্যাট্রিবিউট মাস্ট বি ইউনিক ফর ইচ এন্ট্রি। If any particular attribute must be specified to be unique for every entry, মানে for that particular entry, then this must be specified with the keyword unique. তো একজনের বা একটা টেবলের জন্য একটা পার্টিকুলার রেকর্ডে অনেক কিছু ইউনিক হতে পারে। একটা স্টুডেন্টের কেসে স্টুডেন্ট আইডি ইজ ডেফিনেটলি ইউনিক, সো স্টুডেন্ট আইডি কে আমরা ইউনিক দিতে পারি, এনআইডি কে আমরা ইউনিক দিতে পারি, বাট নেম কে আমরা কখনো ইউনিক দিতে পারি না, বিকজ একজনের নাম জন, আরেকজনের নামও জন হতে পারে, রাইট? সো দ্যাট ক্যানট বি আ ইউনিক ভ্যালু। সো বেসিক্যালি একটা পার্টিকুলার এন্ট্রিতে যদি আমি কোনো পার্টিকুলার অ্যাট্রিবিউটকে ইউনিক রাখতে চাই, মানে আমার জন্য এই ভ্যালুটা আছে, এটা অন্য কারোর জন্য সেম ভ্যালু হতে পারে না, তাহলে সেই কলামটা মানে সেই অ্যাট্রিবিউটটাকে আমি ইউনিক করে দিব। আচ্ছা, আপনারা এই কনসেপ্টটা তো বুঝতে পারছেন যে আমি যখন অ্যাট্রিবিউট অথবা কলাম বলছি, দুটা আসলে সেম জিনিস। অ্যাট্রিবিউট আর কলামস অ্যাকচুয়ালি সেম জিনিস বুঝায়, বিকজ একটা টেবলের মধ্যে কলাম ওয়াইজ থাকে হচ্ছে অ্যাট্রিবিউট, আর রো ওয়াইজ থাকে হচ্ছে এক একটা এন্ট্রি। মানে এন্ট্রি নাম্বার 1 হলো স্টুডেন্ট 1 এর রেকর্ডস, মানে স্টুডেন্ট 1 এর ডিসক্রিপশন, এন্ট্রি নাম্বার 2 হলো স্টুডেন্ট 2 এর ডিসক্রিপশন। সো কলাম নাম্বারটা আসলে ফিক্স থাকে, আমি যত বেশি এন্ট্রিজ এন্টার করব তত রো এর সাইজ বাড়তে থাকে। টেবিলগুলো আসলে এই অবস্থায় থাকে। সো আসলে কলাম বলতে আমি অ্যাট্রিবিউটই বুঝাচ্ছি, আর রো বলতে আমি এন্ট্রি বুঝাচ্ছি। আই হোপ এটা সবাই বুঝতে পেরেছেন। সো ইউনিক গেল, নট নাল। এন্ট্রি মানে রো তো থাকে, রেকর্ডস গুলো থাকে না? হ্যাঁ, রেকর্ড গুলা মানে হলো, ফর এক্সাম্পল আপনি চিন্তা করতে পারেন যে একটা স্টুডেন্ট টেবলে কলাম হচ্ছে আইডি, নেম, এজ এন্ড এনআইডি। সো আইডি, নেম, এজ, এনআইডি, এই চারটা হচ্ছে কলাম হেডিং, এন্ড এক একটা রোতে থাকে এক একটা স্টুডেন্টের রেকর্ড। মানে একটা রোতে থাকবে স্টুডেন্ট জন, তার রোল হচ্ছে 1, তার এজ হচ্ছে 12, তার এনআইডি হচ্ছে 20 এক্সেট্রা এক্সেট্রা। সো এই যে এই চারটা ইনফরমেশন জাস্ট ফর স্টুডেন্ট 1, এইটা হচ্ছে একটা রো অথবা একটা রেকর্ড অথবা একটা এন্ট্রি। ক্লিয়ার এখন? জি। ওকে, সো হোয়াট ইজ প্রাইমারি কি? I think we all know that primary key is something that we choose as the unique attribute to differentiate the multiple entries or the multiple records of a table, right? So in this case, primary key is actually a combination of not null and unique. মানে আমি যদি একটা ভ্যালুকে প্রাইমারি কি সেট করি, অটোমেটিক্যালি সে নট নালও হয়ে যাবে, অটোমেটিক্যালি সে ইউনিকও হয়ে যাবে। মানে আমি একটা ভ্যালুকে নট নাল এন্ড ইউনিক দুইটা সেট করা যা, আর তাকে শুধুমাত্র প্রাইমারি কি সেট করাও একই জিনিস। সো আমার কোনো টেবলের মধ্যে আমি যদি কাউকে প্রাইমারি কি সেট করি, তাহলে অটোমেটিক্যালি সে নট নাল হবে। মানে এমন হতে পারবে না যে তাকে আমি কোনো ভ্যালু দিলাম না,
আমি একটা স্টুডেন্ট আইডি কে প্রাইমারি কি সেট করেছি, এখন আমি একটা স্টুডেন্টের রেকর্ড এন্ট্রি করছি, বাট তার কোনো তার কোনো স্টুডেন্ট আইডি আমি দিলাম না, এরকম একটা এন্ট্রি আমাকে ডেটাবেস করতেই দিবে না, সে আমাকে ফোর্স করবে তার স্টুডেন্ট আইডির কোনো একটা ভ্যালু দিতে। সো প্রাইমারি কি মানে হলো ওই জিনিসটার ভ্যালু নট নাল। মোরওভার দিস ইজ অলসো ইউনিক। দ্যাট মিনস that if I want to enter two different entries having the same student ID, এটাও আমাকে ডেটাবেস করতে দিবে না। সো স্টুডেন্ট আইডি প্রাইমারি কি সেট করা মানে হচ্ছে তাকে আমাকে অবশ্যই কোনো ভ্যালু দিতে হবেই, অ্যান্ড সেটা সবার জন্য ডিফারেন্ট হতে হবে। So this is what primary key does. It becomes unique for every attribute and it must be given, মানে it must exist. So this is the primary key. What is foreign key? I think foreign key concept আমরা একটু রিলেশনাল স্কিমা পড়ার সময় বুঝে আসছি যে foreign key হচ্ছে it creates a link between multiple tables. So basically একটা কলামের মানে একটা টেবলের একটা স্পেসিফিক কলাম যেটা হলো সেই টেবলের প্রাইমারি কি, সেটা আমি অন্য টেবলের ফরেন কি হিসাবে নিয়ে আসতে পারি। মানে হলো আমি সাপোজ দিলাম হচ্ছে যে একটা স্টুডেন্ট টেবল আছে, একটা টিচার টেবল আছে। এখন টিচার টেবল আমি এটা দিতে চাই যে একটা স্টুডেন্টের একজন অ্যাডভাইজার থাকবে। সো তাহলে ফর এক্সাম্পল আপনার অ্যাডভাইজার হলো আমি, হ্যাঁ। তো আমি যদি চিন্তা করতে পারি যে আপনার নাম হলো এ আর আমার নাম হলো বি, তো আমি এটা দিতে চাই যে এ এর অ্যাডভাইজার হলো বি। সো তাহলে টেবলের মধ্যে এ যেই স্টুডেন্টটা থাকবে তার জন্য আমি বি যে অ্যাডভাইজারটা লিংক করব, এই জিনিসটা ফরেন কি দিয়ে করতে হবে। কিভাবে করতে হবে? সো কোন কেসে কি ফরেন কি দিতে হয় এটা তো আমরা পড়ে আসছি যে 1 to 1 হলে আমরা যে কোনো একটাতে ফরেন কি দিতে পারবো, 1 to many হলে আমরা মেনি সাইডে ফরেন কি দিব, মেনি টু মেনি হলে আমরা নতুন টেবল এনে দুই সাইডের প্রাইমারি কি কে নিয়ে আসবো। সো সিমিলারলি if I want to link suppose একটা স্টুডেন্ট আর একটা টিচার, দেন হচ্ছে আমি এমন একটা রিলেশনশিপ করলাম যে আসলে টিচার অনেকজন স্টুডেন্টকে সুপারভাইজ করতে পারবে, তাহলে দিস ইজ আ 1 to many রিলেশনশিপ। এন্ড তাহলে মেনিটা হলো স্টুডেন্ট, ওয়ানটা হলো টিচার, তাহলে মেনি হলো স্টুডেন্ট, দ্যাটস ওয়াই মেনি সাইডে একটা ফরেন কি থাকবে। তার মানে স্টুডেন্ট টেবলের মধ্যে আমি টিচার নামের একটা ফরেন কি দিয়ে দিব, মানে টিচারের আইডি একটা ফরেন কি দিয়ে দিব। এই যে টিচারের আইডিটা যে ফরেন কি দিলাম, দিস টিচার আইডি মাস্ট বি দ্য প্রাইমারি কি অফ টিচার। সেটা তো আমরা রিলেশনাল স্কিমায় দেখে আসছি যে আমরা যখন ফরেন কি নিয়ে আসি আমরা অন্য টেবলের প্রাইমারি কিতে যা যা আছে সবাইকে নিয়ে আসি, মানে আমরা অন্য অ্যাট্রিবিউটকে ইউজুয়ালি ফরেন কি বানাই না, আমরা প্রাইমারি কি কে ফরেন কি বানাই। সো আমরা টিচারের প্রাইমারি কি কে স্টুডেন্ট টেবলের মধ্যে ফরেন কি বানাবো। এটা কিন্তু টিচারের নামকে আমরা ফরেন কি বানাই না, আমরা টিচারের আইডি কে ফরেন কি বানাই, বিকজ দ্য আইডি ইজ দ্য প্রাইমারি কি। সো দিস ইজ দ্য ফরেন কি কনস্ট্রেন্ট। হোয়াট ইজ ডিফল্ট? ডিফল্ট মানে হলো এটা মনে করেন যে সব স্টুডেন্টের ক্রেডিট আওয়ার্স আমি আচ্ছা সব স্টুডেন্ট যখন মাত্র এনরোল করে তাদের কোনো সিজিপিএ থাকে না, তো বাই ডিফল্ট আমি তাদের সিজিপিএ 0.00 সেট করতে চাই। তাহলে আমি যেটা করব যে আমি সিজিপিএ এর ভ্যালুটা বাই ডিফল্ট 0.00 সেট করব আর এই ডিফল্ট কিওয়ার্ডটা লিখে দিব। তাহলে যেটা হবে যে আমি যখনই কোনো নতুন স্টুডেন্টের এন্ট্রি দিব টেবলে তাদের ভ্যালুটা নাল না হয়ে 0 দিয়ে এন্ট্রি হবে, মানে সিজিপিএটা নাল না হয়ে 0 দিয়ে এন্ট্রি হবে। আচ্ছা, তারপর আপনারা এভাবে মনে করতে পারেন যে সাপোজ আমি এটা করতে চাই যে মানে একটা অ্যাট্রিবিউট যেটার ভ্যালু হচ্ছে আমি ডিফল্ট রাখতে চাই, লাইক আপনি এটা চিন্তা করতে পারেন যে একজনের ব্যাংক ব্যালেন্স কখনো 100 নিচে যাবে না। তো মানে যখন কেউ নতুন একটা অ্যাকাউন্ট খুলে একটা ব্যাংকে তাকে বাই ডিফল্ট 100 টাকা থাকতে হবে ওখানে। তো তাহলে আমি যেটা করব যে আমি ব্যাংক ব্যালেন্স ওই অ্যাকাউন্টের যে ব্যালেন্স অ্যাট্রিবিউটটা সেখানে আমি ডিফল্ট সেট করে দিব 100। সো তাহলে যেটা হবে যে আমি যখনই নতুন কোনো এন্টিটির নতুন কোনো সাপোজ রেকর্ড ইনসার্ট করব কোনো অ্যাকাউন্ট হোল্ডারের, তার আমি কোনো অ্যাকাউন্ট কোনো ব্যালেন্স দিলাম না, আমি এন্টার মানে ভ্যালু এন্টার করার সময় আমি কোনো ব্যালেন্স সেট করলাম না, তবুও সে নাল সেট করবে না সেটাকে, সে ডিফল্ট যেহেতু 100 দেয়া সে সেটাকে 100 সেট করবে। আমি যদি ডিফল্ট 100 না দিতাম তাহলে সে সেখানে নাল সেট করে দিত, মানে নো এখানে কোনো ভ্যালু এক্সিস্ট করে না, তার কোনো ব্যালেন্স নাই, ইটস নাল, ইটস নন এক্সিস্টেন্ট। নাল আর জিরো কিন্তু সেম না, এটা কিন্তু বুঝবেন, নাল আর জিরো কিন্তু একই জিনিস না। হ্যাঁ, নাল মানে হচ্ছে এখানে কোনো কিছু নাই, ভ্যালু এক্সিস্টই করে না। সো ডিফল্ট দেয়া মানে হলো যে আমি এই যে 100 দিলাম মানে হলো যে বাই ডিফল্ট দ্যাট অ্যাকাউন্ট উইল হ্যাভ 100 টাকা ব্যালেন্স ইভেন ইফ আই ডোন্ট এক্সপ্লিসিটলি ইনক্লুড এনি ব্যালেন্স অ্যামাউন্ট ওয়াইল এন্টারিং দ্যাট রেকর্ড। সো ডিফল্ট জিনিসটা মানে হলো ওই কলামের সবগুলো এন্ট্রিতে বাই ডিফল্ট 100 থাকবে।
এরপরে যদি আমি কোনো স্পেসিফিক এক্সপ্লিসিট ভ্যালু দেই যে এখন ব্যালেন্স আমি 1000 দিব, তাহলে সেটা ওভাররাইড করে দিবে, 100 কে ওভাররাইড করে 1000 করে দিবে, দ্যাটস ডিফারেন্ট। বাট কোনো ভ্যালু এন্টার করার সময় যদি আমি কোনো এক্সপ্লিসিট ব্যালেন্স না দেই, তাহলে সবার জন্য সে ডিফল্ট ওই 100 ভ্যালুই সেভ করে দিবে। when no value is specified, এই কথাটা বলা হয়েছে। আমি যদি কোনো এক্সপ্লিসিটলি ভ্যালু না দেই, তাহলে শুধুমাত্র সে 100 বসাবে, এক্সপ্লিসিটলি ভ্যালু যদি দেই তাহলে সে ওই ভ্যালুটাই বসাবে। সো এই 5টা হলো কনস্ট্রেইনটস। আরেকটা কনস্ট্রেইনট আছে, এখানে নাই, সো সেটা হচ্ছে আমরা দেখে আসছি, আই থিঙ্ক ল্যাবে অনেকে দেখেছেন, চেক কনস্ট্রেইনট। চেক কনস্ট্রেইনট হচ্ছে আমি যদি কোনো ইফ কন্ডিশন দিতে চাই, লাইক আমি এটা সেট করতে চাচ্ছি যে কোনো স্টুডেন্টের এজ কখনো 18 এর নিচে হতে পারবে না, আমার স্টুডেন্টের এজ গুলো অবশ্যই 18 অ্যাবাভ হতে হবে। তাহলে জাস্ট যেটা করতে হয়, চেক লিখে এজ ইজ গ্রেটার দ্যান 18 লিখে দিতে হয়। মানে আমি এজ লিখবো, চেক লিখবো, দেন এজ ইজ গ্রেটার দ্যান 18 লিখবো। এরকম এক্সাম্পল আমরা কোড করার সময় দেখবো। সো চেক হচ্ছে আরেক টাইপের কনস্ট্রেইন, যেটা দিয়ে আমরা কি করি, আমরা কোনো একটা পার্টিকুলার ভ্যালু কি গ্রেটার দ্যান সামথিং, ইকুয়াল টু সামথিং, লেস দ্যান সামথিং, গ্রেটার দ্যান ইকুয়াল টু, লেস দ্যান ইকুয়াল টু, এক্সেট্রা, এই জিনিসটা আমরা চেক করি। সো ফর এক্সাম্পল, কারো এজ কি গ্রেটার দ্যান 18, কারো স্যালারি কি গ্রেটার দ্যান 100, সো এইসব ভ্যালু চেক করে দেন আমরা সেই ভ্যালুটা সেখানে স্টোর করি, যে এজ যেন ডেফিনেটলি আমি 18-র বেশি হয়, তাহলে চেক এজ ইজ গ্রেটার দ্যান 18 রাখতে হবে। কারো স্যালারি যেন অবশ্যই 1000-এর বেশি হয়, তাহলে স্যালারি ইন্টিজার আমি যখন, স্যালারি ডেসিমাল আমি যখন স্টোর করব, স্যালারি ফ্লোট, তখন হচ্ছে গিয়ে ওই স্যালারি বেসিক্যালি চেক স্যালারি ইজ গ্রেটার দ্যান 1000 এভাবে সেট করতে হবে। তো এরকম কিছু এক্সাম্পলস আমরা দেখবো যখন আমরা কোড লিখবো। আচ্ছা, অপারেটরস গুলো কি কি, অপারেটরস এর দেখায় আজকে ক্লাসটা শেষ করে দিই। অপারেটরস অনেক টাইপের হতে পারে, দে ক্যান বি বিট ওয়াইজ অপারেটরস। আচ্ছা, 1 মিনিট একটা ব্রেক নেন আপনারা। Okay, so we were learning about operators. So I think that if you have done programming languages, then you must have some idea about bitwise operators. But regardless, what I'm going to say is what I'm going to give you is a very brief review. So bitwise operator মানে হচ্ছে আমি একটা bitwise operation করতে চাই। মানে আমি যদি 2 দেন একটা bitwise operator 3 লিখি, তাহলে সে হচ্ছে গিয়ে সেটাকে ইন্টিজারে কোনো অপারেশন করবে না, সে 2 কে বিটে কনভার্ট করবে, 3 কে বিটে কনভার্ট করবে, এন্ড দেন তাদের মধ্যে একটা বিটওয়াইজ অপারেশন করবে। সো বিটওয়াইজ অপারেশন গুলো কি কি হতে পারে, লাইক এন্ড, অর, নট, এক্সেট্রা। সো ফর এক্সাম্পল, আমি যদি 2 এর সাথে 3 কে এন্ড করি বিটওয়াইজ, তাহলে কি হবে, কেউ আমাকে বলতে পারবেন রেজাল্টটা? সো 2 মানে কি, বাইনারিতে 1 0, রাইট, আর 3 হলো 1 1। এই দুজনকে আমি বিটওয়াইজ এন্ড করা মানে কি, কেউ বলতে পারবেন? Anyone? No one? এটা কেউ পাচ্ছেন না? মানে বিটওয়াইজ অপারেশন কি আপনারা পড়ে আসেন নাই আগে কখনো? না পড়ে থাকলে না বলতে পারেন, সমস্যা নাই। পড়ে থাকলেও বলতে পারেন, ভুলে গেলেও বলতে পারেন। পড়ে আসছেন, ভুলে গিয়েছেন নাকি পড়েনি নাই বিটওয়াইজ? ম্যাম একবার বলে দিলে বেটার হতো। হ্যাঁ, আমি তো বলে দিব। মাই কোয়েশ্চেন ইজ, এগুলো কি আপনারা আগে পড়ে আসছেন নাকি একটু ভুলে গিয়েছেন এমন কিছু? পড়ে আসছি কিন্তু কনফিউজ। ওকে, সো বিটওয়াইজ অপারেশন মানে, হ্যাঁ, লাইক ফর এক্সাম্পল আমি হচ্ছে গিয়ে সাপোজ এরকম যে এক্সাম্পলটা দিচ্ছিলাম, সাপোজ আমি 2 এর সাথে 1 অ্যাড করতে চাই, তাহলে হচ্ছে গিয়ে আমার 2 বিটওয়াইজ 2 + 1 হচ্ছে গিয়ে 3। সো জিনিসটা হয়ে যাবে 1 1, মানে 1 0 আর 0 1, এই দুটাকে অ্যাড করে আমার জিনিসটা হয়ে যাবে 1 1। সো এটা একটা বিটওয়াইজ এন্ড করলাম, আমি প্রত্যেকটা বিট ধরে ধরে এন্ড করলাম। তো এই জিনিসটা আমি যখন অ্যাডিশন, নর্মাল ইন্টিজার অ্যাডিশন করতাম, তখন আমি 2 + 3 করতাম, মানে আমি ইন্টিজারে 2 লিখতাম, ইন্টিজারে 3 লিখে দেন প্লাস করতাম। আর বিটওয়াইজ করা হলে আমি প্রত্যেকটা এক এক বিটের সাথে এক এক বিটের একটা কানেকশন করি। তো
তো যেমন হচ্ছে আমি বিটওয়াইজ লেফট শিফট রাইট শিফট এগুলো করতে পারি, এগুলো কিন্তু খুবই মানে একদম বিট স্পেসিফিক কিছু অপারেশন। লাইক আমি যদি 2 লেফট শিফট 2 দেই, তার মানে হলো আমার বাইনারিতে 2 লেখা থাকবে, সেটাকে আমি 2 ঘর শিফট করে দিব, মানে হলো আমার 10 এই জিনিসটা তো বাইনারিতে 2, এটাকে আমি লেফট শিফট 2 দেই, তার মানে কি? তার মানে আমি এই জিনিসটাকে 2 ঘর বামে সরাই দিব। মানে 10 কে 2 ঘর বামে সরানো মানে হলো ডানে 2টা 0 নিয়ে আসবো, 1000। এখন 2 এর ভ্যালু হয়ে যাবে 8। সো যে কোনো জিনিসকে 2 ঘর লেফট শিফট মানে 1 ঘর করে লেফট শিফট করা মানে হচ্ছে সেটাকে টাইমস 2 তে নিয়ে যাওয়া। সো আমি যদি আরো হচ্ছে গিয়ে আরো 2টা লেফট শিফট করি, মানে যদি আমি 10 থাকে, 10 হচ্ছে বাইনারিতে 2, হ্যাঁ, এটাকে আমি লেফট শিফট করে 1 ঘর নিলাম বামে, তাহলে জিনিসটা হয়ে গেল 100। 100 বাইনারিতে কত বলেন তো? আচ্ছা, বাইনারি মানে ডেসিমাল টু বাইনারি কনভার্সন এটা তো আমরা জানি অ্যাট লিস্ট, রাইট? যে 1 কে আমরা বাইনারিতে 1 এ রিপ্রেজেন্ট করতে পারি, 10, এটা তো আমরা জানি, হ্যাঁ। তো এখন আমি আমার কোশ্চেন, হ্যাঁ 100 হচ্ছে 4, ভেরি গুড। 100 কে আমি যদি 1 ঘর লেফট শিফট করি তাহলে সেটা কি হয়ে যাবে? তাহলে 8 হয়ে যাবে। কেন? বিকজ 100 কে আমরা বাম দিকে একটু নিয়ে আসবো, ডানে একটা 0 ইনসার্ট করব, এটাই হচ্ছে লেফট শিফট। রাইট শিফট হচ্ছে আমি পুরো জিনিসটাকে একটু 1 ঘর ডানে নিয়ে যাব, মানে ডান দিক থেকে একটা ভ্যালু পড়ে যাবে। সো রাইট শিফট করা হচ্ছে গিয়ে ডান দিক থেকে একটা ভ্যালু পড়ে যাওয়া, মানে হলো আমার যদি 1 থাকে, ডান দিক থেকে 1 পড়ে যাবে, এখন জিনিসটা 1 হয়ে যাবে। যদি আমার 10 থাকে, ডান দিক থেকে একটা 0 পড়ে যাবে, জিনিসটা 1 হয়ে যাবে। সো আমার যদি আমি বলি যে আমি যদি 5 কে রাইট শিফট করি 2, তাহলে ভ্যালুটা কি হবে আমাকে বলেন তো? বাইনারিতে 5 আছে, এটাকে আমি রাইট শিফট করলাম 2 ঘর, তাহলে আমার আনসার কি হবে? 3 হবে, মানে হচ্ছে আচ্ছা, 1 1। 3 কেন হবে? বাইনারিতে 5 কত? ম্যাম 101। 101, ভেরি গুড। সো 101 কে আমি 2 ঘর রাইট শিফট করা মানে কি? ডান দিক থেকে কি হওয়া? হবে 1 হবে, 2 ঘর করা হলে 1 হবে। ভেরি গুড। ডান দিক থেকে 2টা জিনিস পড়ে যাবে, মানে আমার রিমেইনিং থাকবে জাস্ট 1। সো এইগুলা হচ্ছে রাইট শিফট, লেফট শিফট, এই জিনিসপত্রের হিসাব। তারপরে অর, নট, এক্সেট্রা। আচ্ছা, আমি যদি 3 কে নট করে দেই তাহলে জিনিসটা কি হবে বলেন তো? 11 এটাকে নট করলে জিনিসটা কি হবে? 0 হয়ে যাবে। 00 হবে না। কেন হবে না? বিকজ আসলে 11 লেখা মানে কিন্তু জাস্ট 11 না। 11 লেখা মানে আমার কোন বিট যদি আমরা লিখতে হয় সেটাকে অবশ্যই আমাদের বাইটে লিখতে হবে। 1 বাইট, 2 বাইট নাকি 4 বাইট, সেটা ডিপেন্ড করে ডেটা টাইপের সাইজের উপর। তো আমি ধরে নিলাম আমি একটা টাইনি ইন্টের কথা বলছি যেটা হচ্ছে 1 বাইট। আচ্ছা, ধরে নিলাম একটা বিটের কথা বলছি যেটার সাইজ আমি হচ্ছে আসলে 8 বিট রাখতে চাই। তো 8 বিটের কেসে আপনি চিন্তা করেন যে 3 লেখা মানে হচ্ছে আগে 6টা 0, দেন হচ্ছে 2টা 1, তাই না? তো এইটাকে নট করা মানে কি? মানে প্রত্যেকটা জিনিস কমপ্লিমেন্ট হয়ে যাবে, মানে 1 গুলো হয়ে যাবে 0, 0 গুলো হয়ে যাবে 1। তার মানে আসলে 3 কে নট করা মানে কি বুঝাচ্ছে? প্রথমে 6টা 1, পরে 2টা 0। এটা কি আমরা বুঝতে পারি সবাই? জি ম্যাডাম। ওকে, সো এই হচ্ছে আমাদের বিটওয়াইজ অপারেশন। এখন মাইএসকিউএল এ বিটওয়াইজ অপারেটর গুলো কি কি? এন্ড, অর, নট, তারপরে রাইট শিফট এন্ড লেফট শিফট। সো এই জিনিসটা হচ্ছে এক্সর। টিলডা জিনিসটা দেয়া মানে হলো, আচ্ছা 1 মিনিট একটু ওয়েট করেন, আমার একটা কল আসছে।
ওকে, স্ক্রিনটা কি দেখা যায়? ইয়েস ম্যাম। সো আমরা করতেছিলাম বিটওয়াইজ অপারেশনস। ওকে, সো এক একটা বিটওয়াইজ অপারেশন হচ্ছে আসলে এক একটা পার্টিকুলার অপারেশনকে বোঝায়। লাইক অ্যান্ড মানে হচ্ছে মানে এই সিম্বলটা হচ্ছে অ্যান্ড, আই থিঙ্ক এটা আপনারা জানেন। একটু এখন একটু রিভিশন, মাথায় একটু রিভিশন দেন, যেটা আই থিঙ্ক আপনারা দেখে আসছেন যে এই সিম্বলটা হচ্ছে অ্যান্ড, অ্যান্ড এটা আপনারা দেখে আসছেন যে এই সিম্বলটা অর। বাকিগুলো মনে নাও থাকতে পারে, বাট এই দুটা ডেফিনেটলি মনে থাকার কথা যে এটা হচ্ছে অ্যান্ড এটা হচ্ছে অর। দিস মিনস কমপ্লিমেন্ট মানে নট, টিলডা মানে হচ্ছে নট, আমি কমপ্লিমেন্ট করে দিব, আমি সব বিটকে রিভার্স করে দিব। তারপরে এই যে এই সাইনটা মানে হচ্ছে একটা রিভার্স ভি, যেটা মানে এর মতন উপরের দিকে ক্যাপ, সেটাকে বোঝায় হচ্ছে এক্সঅর। আচ্ছা, এক্সঅর কি আপনাদের মনে আছে? এক্সঅর জিনিসটা কি? সো এ এক্সঅর বি হচ্ছে এ এর কমপ্লিমেন্ট বি প্লাস এ বি কমপ্লিমেন্ট। তো এটা আপনারা ডিএলডি এমন কি আছে যে ডিএলডি করে আসেন নাই? মানে এক্সঅর হচ্ছে বেসিক্যালি যে আমার দুইটা ভ্যালু সেম হলে আমার রেজাল্ট হবে 1, আর দুইটা ভ্যালু ডিফারেন্ট হবে আমার রেজাল্ট হবে 0। সো আই থিঙ্ক এরকম একটা হ্যাকের মতন ছিল যে এক্সঅর গেটটা হচ্ছে মানে আই থিঙ্ক ডিএলডি করে থাকলে আপনাদের জন্য আরো ক্লিয়ার হবে, বাট আমি যেটা করবো না, তাহলে আমি নেক্সট ক্লাসে আপনাদের একটু এক্সঅর এসব নিয়ে একটু ডিটেইলে বলবো না, তাহলে আপনাদের মনে পড়বে আরো। বাট আপাতত এটা মাথায় রাখেন যে এই অপারেটর গুলো কোনগুলা কি। এটা হচ্ছে অ্যান্ড, এটা হচ্ছে নট, দিস ইজ অর, দিস ইজ এক্সঅর, দিস ইজ লেফট শিফট, এন্ড দিস ইজ রাইট শিফট। আসলে আমাদের আজকে ক্লাস শেষ, তাহলে নেক্সট ক্লাসে আমরা আসলে এই গেট গুলা দিয়ে একটু রিভিশন দিব, জাস্ট ফর ইউর রিমাইন্ডার। এগুলো কখনোই আপনাদের কোডে লাগবে না, বাট একটু রিমাইন্ডারের জন্য দিব না। এরপর থেকে আমরা অপারেটর গুলো আবার শুরু করবো। সো আজকের ক্লাস এই পর্যন্তই। আজকে যারা আসছেন ক্লাসে, থ্যাংক ইউ ভেরি মাচ। মেকআপ ম্যাডাম ম্যাম আমার অ্যাটেন্ডেন্স একটু নিতে। আচ্ছা, অ্যাটেন্ডেন্স পান নাই? ইয়েস ম্যাম। হ্যাঁ যে ম্যাম আমিও অ্যাটেন্ডেন্স দিতে পাইনি। আচ্ছা, আপনারা সবাই চলে যান, শুধুমাত্র তাদের অ্যাটেন্ডেন্স ইশারা থাকে।